তাহলে শুরু করছি আজকের সেশন। আমরা প্রথমেই আজকে শুরু করব কি নিয়ে? আমরা আগেই ঘোষণা করেছিলাম আজকে আমরা শব্দ, দ্বিত্ব, ধাতু এবং প্রকৃতি প্রত্যয় নিয়ে কথা বলবো। তাহলে আজকের ক্লাসের বিষয় শব্দ, দ্বিত্ব, ধাতু ও প্রকৃতি প্রত্যয়। আমি জানি একটা বিষয় আমি খুব ভালোভাবেই জানি, তা হলো প্রকৃতি প্রত্যয় অন্তত তোমাদের ইন্টারমিডিয়েটে পড়া হয় নাই। এসএসসি পর্যায়েও মনে হয় একটু ফাঁকি দিয়ে সামান্য একটু পড়ে এসেছিলে। সো আমি জানি তোমাদের কিছু গ্যাপ আছে, অন্তত কিছু হলেও শব্দ প্রকৃতি প্রত্যয় সম্পর্কে তোমাদের ধারণা আছে, কিন্তু ধাতু সম্পর্কে তোমাদের একেবারেই ধারণা নেই, একেবারেই ধোঁয়াশার মধ্যে আছো। আমরা বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। আমরা শুরুতেই সময় নষ্ট না করি সবাইকে আমার সোনালীর পক্ষ থেকে অভিবাদন জানাই। শুরু করছি দ্বিরুক্ত শব্দ দিয়ে। এটাকে আমরা এই দ্বিরুক্ত শব্দগুলোকেই আমাদের যে বর্তমান সময়ের যে তোমার বর্তমান সময়ে দ্বিরুক্ত শব্দগুলোকে শব্দদ্বিত্ব বলা হয়। অর্থাৎ সবশেষ যে ব্যাকরণ চালু করেছে এনসিটিবি, সেখানে এটাকে দ্বিরুক্ত শব্দকে বলে শব্দদ্বিত্ব। এটাই হচ্ছে শব্দদ্বিত্ব, এটাই হচ্ছে শব্দদ্বিত্ব। তাহলে দ্বিরুক্ত শব্দ আর শব্দদ্বিত্ব একই জিনিস, কিন্তু আমরা পড়বো কোনটা ভাইয়া? আমরা সেটা পড়বো যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিংবা পিএসসির যে প্রশ্নগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসলে কোন বইগুলো থেকে প্রশ্ন হচ্ছে। সুতরাং আমরা যে বই থেকে প্রশ্ন হয় সেই বইকেই ফলো করব। অর্থাৎ মুনির চৌধুরী রচিত যে ব্যাকরণ নবম দশম শ্রেণীর, সেই ব্যাকরণটাই ফলো করবে এবং ওটি অথেন্টিক। এখন পর্যন্ত যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এখন পর্যন্ত বাংলার আকর গ্রন্থ আমরা ব্যাকরণের জন্য ওটাকেই মনে করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমার ভালোবাসার কিলার্সরা, ঠিক আছে? কিন্তু অন্য কাউকে কিল করা যাবে না, শুধু দেখে দেখে পছন্দের মানুষকে কিল করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা শুরু করছি। দ্বিরুক্ত শব্দ কি? ডেফিনেটলি তোমরা জানো, দ্বি অর্থ হচ্ছে দুই। দ্বি অর্থ হচ্ছে এই দ্বি মানে হচ্ছে কি দুই, অর্থাৎ দুই অর্থাৎ কি? দুই মানে দুই, সংখ্যা দুই। আর উক্ত মানে হচ্ছে এই যে এখানে আসলে উক্ত শব্দের ব্যবহার আছে, উত্তর। এখানে উক্ত বলতে আমরা কি বোঝাচ্ছি? উক্ত বলতে আমরা বুঝতে পারছি যে দুইবার বলা। উক্ত বলতে আমরা বুঝতে পারছি দুইবার বলা। দ্বিরুক্ত মানে দুইবার বলা, কোন শব্দকে দুইবার বলা, এগুলোকেই বলা হয় দ্বিরুক্ত শব্দ। তাহলে কোন শব্দকে দুইবার উচ্চারণ করা কিংবা দুইবার বলা, সেটাকেই আমরা বলি দ্বিরুক্ত শব্দ। যেটা বলছিলাম, এখন দ্বিরুক্ত শব্দ মানে কি, বলতে কি বোঝাও অটোমেটিক্যালি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, অনেক বেশি প্রশ্ন হয়েছে গত কয়েক বছরে দ্বিরুক্ত শব্দ থেকে, আমি দেখলাম। এই কারণে এই টপিকস তোমাদের আলোচনায় নিয়ে এসেছি। তো আমরা যেমন আমরা অনেক সময় বলি আমার জ্বর লাগছে, সত্যি কিন্তু আজকে আমার খুবই জ্বর, এত ব্যস্ত এবং এত কাজ, যার কারণে অসুস্থ হয়ে পড়েছি। তারপরেও যেহেতু কথা দিয়েছি যে বায়োলজি কিলার্সের আজকে আমি জয়েন করব, তাই আমি না করিনি এবং করব না। যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি তোমাদের, আমরা অসুখ বিসুখ ঝড় ঝাপটা যা আসুক আমরা চেষ্টা করব তোমাদের পাশে থেকে তোমাদেরকে সাপোর্ট করার। আমার জ্বর লাগছে, আমরা বলি না এই কথা যে আমার জ্বর লাগছে, তার মানে আমার জ্বর হয় নাই, জ্বর হতে যাচ্ছে বা জ্বরের সিমটম দেখা যাচ্ছে আমার মধ্যে। এই যে আমি কি বলতে পারি আমার জ্বরের সিমটম দেখা যায়, এটা বলার চেয়ে আমার জ্বর লাগছে, বাংলা ভাষায় কি চমৎকার একটা ওয়ে আছে। দ্বিরুক্ত শব্দগুলো আমাদের মনের ভাব প্রকাশ করবার ক্ষেত্রে কি চমৎকার সাহায্য করছে। যে আমার জ্বর লাগছে, সুন্দর করে আমরা বোঝাচ্ছি যে আমার সামান্য জ্বর হয়েছে। আমরা বলি না তোমাকে কবি কবি লাগছে, আমরা বলি না তোমাকে কবি কবি লাগছে, তাই না? কবি কবি, তোমাকে কবি কবি লাগছে, তার মানে আসলে তুমি কবি হও নাই, তোমাকে কবি হওয়ার তুমি চেষ্টা করছো। তোমাকে আজকে নায়ক নায়ক লাগছে, দ্যাট মিন্স তুমি নায়ক নয়, তোমাকে মনে হচ্ছে তুমি নায়ক হতে চাচ্ছ, এরকম একটা বিষয়। তো আমরা যেটা বলছিলাম যে এগুলোই হচ্ছে দ্বিরুক্ত শব্দ। যে কবি কবি লাগছে, জ্বর লাগছে, তোমাকে নায়ক নায়ক লাগছে, এগুলোকেই বলা হয় দ্বিরুক্ত শব্দ। এখন একটি বাক্য দিয়ে একটি গানের লাইন দিতে পারে, চোখে চোখ রাখা হলো দা, এরকম ধর বললো,
চোখে চোখ, এটা কিন্তু দ্বিরুক্ত শব্দ, ঠিক আছে? মানে চোখে চোখে কথা হলো, এই যে চোখে চোখে কথা হলো, একটা কবিতার লাইন দিতে পারে, একটা গানের লাইন দিতে পারে, যে কোনো একটা লাইন দিয়ে বলা হবে কোনটি দ্বিরুক্ত শব্দ, এবং শুধু তাই নয়, কোন অর্থে দ্বিরুক্ত শব্দ এবং কোন প্রকারের দ্বিরুক্ত শব্দ, এই বিষয়গুলো চাওয়া হয়ে থাকে। তো আমরা জানি দ্বিরুক্ত শব্দ 3 প্রকারের হয়, শব্দের, পদের এবং অনুকার দ্বিরুক্তি, বা যেটাকে আমরা বলি ধনাত্মক দ্বিরুক্তি। তাহলে আমরা জানি দ্বিরুক্ত শব্দ 3 প্রকারের হয়। আমরা বলছি শব্দের দ্বিরুক্ত, পদের দ্বিরুক্ত, আর হচ্ছে অনুকার বা ধনাত্মক দ্বিরুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা যাই পরের আলোচনায়, যে আসলে আমরা প্রত্যেকটাকে আমাদের চেনা দরকার। প্রথমে আমরা এই জন্য আলোচনায় আনতে চাই যে শব্দের দ্বিরুক্ত কি। আমরা জানি শব্দের দ্বিরুক্ত হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে শব্দ। শব্দ কি? শব্দ হচ্ছে তা যা কোনো অর্থ প্রকাশ করে। এক বা একাধিক বর্ণ একত্র হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে আমরা শব্দ বলি। তো শব্দের দ্বিরুক্ত, অর্থাৎ একটা শব্দ দুইবার যদি ব্যবহৃত হয় তাকে আমরা বলছি শব্দের দ্বিরুক্ত। এখন শব্দের দ্বিরুক্ত কয়েক রকমের হতে পারে, যেমন একই শব্দ দুবার হতে পারে, একই শব্দ দুবার হতে পারে, একই শব্দের সঙ্গে সমার্থক শব্দ, মানে আরেকটা শব্দ সেম হবে না। যেমন আমরা যদি বলি খেলাধুলা, নিশ্চয় খেলা খেলা যদি বলতাম তাহলে একই শব্দ দুবার হতো। যেমন আমরা বলেছি ঘরে ঘরে মোর পাঠশালা, ঠিক আছে? মনে মনে অনেক কথা হলো, তারপর তারপর ছুটে গেলাম তোমার বাড়ির পাশে, গিয়ে তোমার বাড়ির টিনের চালায় টুস করে একটা মিসড কল মেরে দিলাম, তার মানে একটা ইট ছুঁড়ে মারলাম। ও বুঝতে পারলো কে একজন আমাকে জানালার পাশে ডাকছে, ঠিক আছে? আমরা এটা করি না? আগেকার দিনে যখন মোবাইল ছিল না তখন এই ব্যাপার টুস করে গিয়ে মিসড কল মারতো টিনের চালে। তো এই হচ্ছে মনে মনে অনেক কথা হয়, তারপর দেখা হয়, অনেক কিছু হয় আর কি। তো যাই হোক, এই যে একই শব্দ মনে মনে, একই শব্দ দুইবার হয়েছে, এগুলোকে বলা হয় শব্দের দ্বিরুক্ত। আর পরের শব্দ যদি সেম না, খেলা খেলা বলছি না আমরা বলছি খেলাধুলা, দ্যাট মিন্স পরের অংশ পরিবর্তন হয়েছে। এবং সেই পরিবর্তন কয়েক প্যাটার্নের হতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি খেলা এবং ধুলা, অ্যাকচুয়ালি আমরা কি বলছি, সমার্থক শব্দ। ধুলা বলতে আসলে খেলাইকে বোঝায়। আমরা যদি বলি বলা কওয়া, দেখো বলা মানেও যা, কওয়া মানেও তাই। কি করছু, কি কওয়া, কি কওয়া মানে কি কইছো, মানে এটা বলি না আমরা কওয়া, কওয়া মানে বলা, বলা মানেও যা, বলা মানে কওয়া মানেও তাই। তার মানে সমার্থক শব্দ দিয়েও দ্বিরুক্ত শব্দ হতে পারে। তারপরে আমরা বলছি দেখো দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হতে পারে। আংশিক পরিবর্তন মানে যেমন আমরা দেখো বলছি মিট মাঠ, নিশ্চয় মিট মিট বলছি না, যদি মিট মিট বলতে তাহলে একই শব্দ দুইবার দ্বিরুক্ত হতো, ঠিক আছে? আমরা বলছি মিট মাঠ, দেখো মাঠ আমরা বলি না কলম টলম, বই টই, ভাত টাত, চশমা টসমা। এই যে এগুলো হচ্ছে কি পরের অংশের পরিবর্তন আনা, এটাকে বলা হয় জোড়া শব্দের দ্বিতীয় শব্দের যে পরিবর্তন, এটাকে বলা হয় আংশিক পরিবর্তনের ফলে শব্দের দ্বিরুক্ত হয়েছে। এরপরে দেখো আমরা যদি বিপরীতার্থক হতে পারে, আমরা যদি বলি লেনদেন অথবা দেনা পাওনা, ধনী গরিব, দেখো ধনী এর বিপরীত শব্দ গরিব। সুতরাং শব্দের দ্বিরুক্ত মানে হচ্ছে সেটি বাক্যের মধ্যে হবে না, এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে একই শব্দ দুইবার হতে পারে, সমার্থক শব্দ দিয়ে হতে পারে, পরের শব্দের আংশিক পরিবর্তন হতে পারে, কিংবা বিপরীত শব্দ দিয়েও দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। ওকে, তাহলে আমরা দেখলাম দ্বিরুক্ত শব্দের, এতক্ষণ দেখলাম দ্বিরুক্ত শব্দ, তাই না? তাহলে দ্বিরুক্ত শব্দের নানা বিষয়, দ্বিরুক্ত শব্দের নানা বিষয় দেখলাম। এখন চলো আমরা পরবর্তী সেশনে চলে যাই, পদের দ্বিরুক্ত নিয়ে কথা বলি। আমরা জানি শব্দের দ্বিরুক্ত মানে কি, তাহলে শব্দের দ্বিরুক্ত মানে হচ্ছে শব্দ থাকবে বাক্যের মধ্যে ব্যবহৃত হবে না, এটি কয়েকটি প্যাটার্নে তৈরি হতে পারে। এবারে চলো আমরা পদের দ্বিরুক্ত জেনে নিই। দেখো পদ আসলে কি, একটা জিনিস মনে রাখবা, পদ হচ্ছে সেটা যেটা হচ্ছে আমরা জানি যে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, কিংবা আরেকটি ডেফিনেশন বিভিন্ন বইতে পাবে তোমরা পদ সম্পর্কে, তা হলো যে পদ হচ্ছে তাই যার সাথে বিভক্তি থাকে
কিংবা বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তাকেই আমরা পদ বলি। দ্যাট মিনস আমরা যখন ওয়ার্ডকে যখন সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি তখন আমরা কিন্তু সেটাকে ওয়ার্ড বলতে পারি না, সেটাকে আমরা বলি পার্টস অফ স্পিচ। সেম ভাবে কখনো শব্দ যদি বাক্যের মধ্যে ব্যবহৃত না হয় তখন সেটা শব্দই থাকে, যখন আমরা বাক্যের মধ্যে ব্যবহার করি তখন সেটাকে আমরা বলি পদ। এজন্য পদের দ্বিরুক্তি মানে হচ্ছে যেটা বাক্যের মধ্যে দ্বিরুক্ত হবে। যেমন আমরা যদি বলি দুই বন্ধুতে গলায় গলায় মিল, কোথায় কোথায় মিল? গলায় গলায় পীড়িত। ঠিক আছে, গলায় গলায় পীড়িত কইরা মইরা গেলাম রে, তাই না? যে গলায় গলায়, দেখো বাক্যের মধ্যে ব্যবহৃত। সুতরাং দেখো গলা গলা যোগ দেখো অয় বা অন্তস্থ, দেখো এখানে অতিরিক্ত কি হয়েছে? অতিরিক্ত বিভক্তি যুক্ত হয়েছে। আবার বিভক্তি যদি শব্দের মধ্যে নাও থাকে, বাক্যের মধ্যে যদি নাও থাকে শব্দের সাথে পদের সাথে, তারপরে কিন্তু এটি কাউন্ট করে নিতে হয়। কারণ বাক্যের মধ্যে যখন কোনো শব্দ ব্যবহার করা হয় তখন আর সেটাকে আমরা শব্দ বলি না, তখন আমরা সেটাকে পদ বলি এবং পদের সাথে সরাসরি বিভক্তি নাও থাকতে পারে, বাট সেটিকে শূন্য বিভক্তি হলেও ধরে নিতে হয়। যেমন মনে মনে অনেক কথা হয়, চোখে চোখে অনেক দেখা হয়, কিন্তু সব দেখা দেখা নয় রে মামা। ওকে, তোমরা কি ভালো আছো? তোমরা এই জেমিট্রেমি, ঠিক আছে, জেমিট্রেমি বা জেমিনি, তোমরা কি ভালো আছো? আমাকে একটু জানাও তো তোমরা কেমন আছো গো, বলো কেমন আছো তোমরা? অনেকদিন দেখা হয় না তোমাদের সাথে। আর পরীক্ষা কেমন হয়েছিল তোমাদের? জাবির পরীক্ষা কেমন হয়েছিল? অন্যান্য পরীক্ষাগুলো কেমন হয়েছে? আমাকে তো বললে না কিছু, বলো। কি ভয় পাচ্ছ? ভয় ভয় পেলে কি চলবে? ওকে, এখনো তো অনেক সুযোগ আছে, ঠিক আছে, হবে ইনশাল্লাহ হবে, সাহস রাখতে হবে। আমরা আলোচনা করব, আমরা জানি পদের দ্বিরুক্ত নিয়ে কথা বলছি। পদের দ্বিরুক্ত, এই পদের দ্বিরুক্ত কিন্তু আমরা জানি পদ বেসিক্যালি, আমরা জানি পদ হচ্ছে 5 প্রকারের হতে পারে, তাই না? পদ বেসিক্যালি কয় প্রকার হতে পারে? 5 প্রকারের হয় পদ, তাই না? পদ বেসিক্যালি 5 প্রকারের হয়। এক হচ্ছে বিশেষ্য, এক হচ্ছে বিশেষ্য, তারপর হচ্ছে বিশেষণ, বিশেষণ, তারপর হচ্ছে সর্বনাম, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তাহলে পদ হচ্ছে কয় প্রকার হয়? 5 প্রকারের হয়, তাই না? সুতরাং এই 5 প্রকারের পদই হচ্ছে পদের দ্বিরুক্ত হতে পারে। কিন্তু বাক্যের মধ্যে যখন দেওয়া হবে তখন এটাকে বোঝা অনেক সময় টাফ হয়ে যায় তোমাদের। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি, যে কোন প্রকারের পদের দ্বিরুক্ত হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু সো মাচ টাফ, এটাতে অনেক ভুল করার সম্ভাবনা থাকে। এই জায়গাগুলো নিয়ে কথা বলি যেখানে তোমাদের প্রবলেম হতে পারে। প্রথমত দেখো বিশেষ্য শব্দ যুগলের আমরা জানি যে বিশেষণ রূপে আমরা প্রয়োগ দেখি, যেমন দেখো রাশি রাশি ধান, বাক্য কিন্তু এটি, ধামা ধামা ধান, আমি আজ জ্বর জ্বর বোধ করছি। কিংবা আমরা যদি বলি ধীরে ধীরে বাড়ি হেঁটে চাঁদা তুলছো, আমরা যদি বলি যে ও দাদা দাদা বলে কাঁদছে, দেখছো তার কবি কবি ভাব। দেখো এগুলো বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে। একই সাথে বাক্যের মধ্যে কোন অর্থে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সো মাচ ক্রিটিক্যাল একটা কোশ্চেন। এই প্রশ্নের উত্তর দিতে হলে তোমাকে বাক্যটা বুঝতে হবে। যখন আমি বলছি দেখো ও দাদা দাদা বলে কাঁদছে বা ডাকছে, তার মানে কি এই দাদা, প্রথমত হচ্ছে এটি হচ্ছে আমরা জানি যে এটি হচ্ছে দাদাটা আমরা নরমালি যে কোনো ডাক, এটা এক ধরনের বিশেষ্য, ঠিক আছে, এটা একটা বিশেষ্য, বাট এই বাক্যের মধ্যে কিন্তু এটা সাবজেক্ট না, এই বাক্যের মধ্যে সে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এবং কোন অর্থে এটি দ্বিরুক্ত হয়েছে? আমরা বলবো দাদা দাদা বলে ডাকছে, তার মানে হচ্ছে কি বিশেষ আগ্রহ। একটা মানুষ যখন বারবার একই কথা বলে খাবো খাবো, তার মানে কি ক্ষুধা লেগেছে, তাই না? আসি তো আসি তো, আমি আসি 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 আসি, মানে তার মানে কি, এখন তো ব্যাকরণ যদি আমি নতুন করে লিখতাম তাহলে বলতাম 3 বার প্রয়োগ। এখন আমরা কখন স্যার স্যার, আমরা তো একটা মানে একটা প্রতিষ্ঠানে জব করি, আমরা তো দেখি ডিফেন্স অর্ডার খুব কাছ থেকে দেখি। সিনিয়র অফিসার যদি যখন ধর একজন ব্রিগেডিয়ার জেনারেল অথবা আমি বলছি না, একদম হাই প্রোফাইল অফিসার যখন ফোন দেয় স্যার 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 স্যার, মানে এক মানে কি যে বলা শুরু হয় স্যার স্যার স্যার, মানে 2 বার বললে তো আগ্রহ মানে অনেক বেশি, মানে আরো বেশি, যত বেশি বলা যায় তত বেশি প্রমোশন মাই ডিয়ার।
তাহলে আমরা যেটা বলছিলাম, দেখো কি অর্থে প্রয়োগ হচ্ছে এটা ডিপেন্ড করবে বাক্যটা বোঝা। আমরা যদি বলি দেখো ধীরে ধীরে বাড়ি হেঁটে চাঁদা তুলছো, তাহলে দেখো ধীরে ধীরে এটি আমরা কি মোটিভ করে, চাঁদা তুলছো, এই চাঁদা তোলার প্রক্রিয়াকে বলা হচ্ছে ধীরে ধীরে। সুতরাং এই ধীরে ধীরে এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ অর্থে ব্যবহৃত হয়েছে। তাছাড়া বিশেষণ অর্থে বা বিশেষণ শব্দ যুগল কিন্তু এখানে বিশেষণ রূপে বসছে, যদিও এটি আমরা ধীর হচ্ছে একটা নাউন, বাট এটি আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের মধ্যে বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে। তারপর কবি কবি, আমরা জানি কবি কবি ভাব, দ্যাট মিন্স এখানে কবি যদি সিঙ্গেল হতো তাহলে আমরা নাউন, বাট বাক্যের মধ্যে এটি কিন্তু বিশেষণ হিসেবে আমরা প্রয়োগ করেছি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে বাক্যের মধ্যে কি অর্থে হচ্ছে, বাক্যের মধ্যে কোন পদ রূপে ব্যবহৃত হচ্ছে। এটা কিন্তু পরীক্ষায় আসবে এরকম যে এই তার কবি কবি ভাব, এখানে কোন পদের দ্বিরুক্ত হয়েছে এবং কোন অর্থে দ্বিরুক্ত হয়েছে, এই জাতীয় কোশ্চেনটা হবে। তারপরে দেখো আমরা যদি বলি যে আধিক্য বোঝাতে, দেখো ভালো ভালো আম, তাই না, আমরা দেখতে পাচ্ছি কি ভালো ভালো আম নিয়ে এসো, কিংবা ছোট ছোট ডাল কেটে ফেলো, কিংবা আমরা যদি বলি দেখো যে উড়ু উড়ু ভাব, কালো কালো চেহারা, কিংবা শেষে লোক গেল কোথায়, কে কে এলো, তাই না, কে কে এলো। এখন দেখো এই কে শেষে লোক, দ্যাট মিন্স আমরা জানি এটি হচ্ছে সর্বনাম পদের দ্বিরুক্ত হয়েছে, বাট কোন অর্থে দ্বিরুক্ত হয়েছে আমরা জানি এটি হচ্ছে শেষে লোক বলতে অনেক লোক, তার মানে আধিক্য অর্থে বা বহুবচন অর্থে। আমরা জানি গরম গরম জিলাপি, কোন অর্থে দ্বিরুক্ত হয়েছে, গরম গরম জিলাপি, তার মানে যে জিলাপির টেস্ট বেশি, নাকি টেস্ট বেশিও হতে পারে, বা এক ধরনের গরম গরম বলতে এখানে গরমের তীব্রতা বোঝাচ্ছে, এক ধরনের তীব্রতা বা সঠিকতা, বা অর্থাৎ জিলাপি গরমকেই আমরা সঠিক মনে করি। তারপরে দেখো আধিক্য বোঝাতে ভালো ভালো আম নিয়ে এসো, তার মানে ভালো ভালো আম বলতে নিশ্চয় একটা আম নয়, অধিক আম, তার মানে আধিক্য বোঝাচ্ছে। এই জন্য ছোট ছোট ডাল কেটে ফেলো, তার মানে ছোট ছোট ডাল একটা নয় অনেক আছে, এই জন্য আধিক্য অর্থে ব্যবহৃত হচ্ছে। সো কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দেখো এদিকে রোগীর তো যায় যায় অবস্থা, এখন রোগীর তো যায় যায় অবস্থা, এখন এই যায় যায় অবস্থা কোন পদে দ্বিরুক্ত হয়েছে, ঠিক আছে, যায় যায় অবস্থা কোন পদে দ্বিরুক্ত হয়েছে, আমরা জানি ক্রিয়াপদের দ্বিরুক্ত হয়েছে, বাট আমরা যায় যায় অবস্থা কি অর্থে ব্যবহৃত হয়েছে, তাই না, তাহলে তার অবস্থা সম্পর্কে, তাই না, অবস্থাকে মডিফাই করা হয়েছে, অবস্থা নিজে একটা অবস্থা, তাকে মডিফাই করা হয়েছে। তোমার নেই নেই ভাব, ভাব তো তোমার আছেই, কিন্তু কেমন ভাব, নেই নেই ভাব, দ্যাট মিন্স বিশেষণ, ঠিক আছে। দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল, আকাশ কালো হয়ে গেল এটুকু বললেই বাক্য হয়ে যায়, কিন্তু দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল মানে তার মানে কি তাৎক্ষণিক ভাবে হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল, তাই তো। তারপর দেখে দেখে যেও, ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে, আমি যদি বলি শুনলে কিভাবে, তারপর বলছি ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে, তার মানে ক্রিয়া সংগঠিত হওয়ার ধরন প্রকাশ করছে, দ্যাট মিন্স এটি হচ্ছে এক ধরনের ক্রিয়া বিশেষণ। আমরা যদি বলি ডেকে ডেকে হয়রান হয়েছি, আমরা জানি ডেকে ডেকে একটা দ্বিরুক্ত শব্দ, কিন্তু কোন পদে দ্বিরুক্ত হয়েছে, ক্রিয়াপদে দ্বিরুক্ত হয়েছে, কোন অর্থে দ্বিরুক্ত হয়েছে। তো আমরা জানি ডেকে ডেকে হয়রান হয়েছি, তো ডেকে ডেকে হয়রান হওয়া কি তার মানে কি এটাকে আমরা বিরক্ত হচ্ছি, তাই না, আর ডেকে ডেকে হয়রান হওয়া তার মানে কি বারবার ডাকছি আমি, বারবার ডাকাকে আমরা কি বলছি, পৌনঃপুনিকতা, বারবার ডাকাকে আমরা কি বলছি, পৌনঃপুনিকতা। সো এভাবে একটু বুঝে পড়ো, তাহলে দেখবে যে তোমাদের সমস্যা হবে না। এবার দেখো অব্যয়ের দ্বিরুক্ত, অব্যয়ের দ্বিরুক্তটা কি, যেমন সিসি, এটা এক ধরনের অব্যয়, কেন এটা অব্যয়, কারণটা হচ্ছে এটা এক ধরনের অনুভূতি, দেখো সিসি যে কোনো অনুভূতি এগুলো এক ধরনের অব্যয়। তারপরে দেখো বারবার কামান গর্জে উঠলো, আমরা দেখতে পাচ্ছি বারবার, এটা কেন অব্যয়, কারণ ক্ষণিক ক্ষণিক, তার মানে ক্ষণিক ক্ষণিক বারবার মানে পৌনঃপুনিকতা অর্থে। সো এগুলো এক ধরনের একদিকে যেমন অব্যয়, আবার একই সাথে এটি পৌনঃপুনিকতা অর্থাৎ পৌনঃপুনিকতা মানে একই কথা বারবার বলা, এটাকে আমরা পৌনঃপুনিকতা বলে থাকি। টন টন করছে, পুরাটা টন টন করছে, তার মানে কি অনুভূতি ধরন বোঝাচ্ছি আমরা। সো এভাবে যে অনুভূতির ধরন। এরপরে দেখো আমরা বলি ঝিরঝির করে বাতাস বইছে, ঝিরঝির মানে কি এক ধরনের ধ্বনি ব্যঞ্জনা, ধ্বনি ব্যঞ্জনা মানে কি ধ্বনির প্রতিধ্বনি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এটা তো খুবই আসে, এটা খুবই আসে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয়েকবার আসছে, সব বিশ্ববিদ্যালয়ে আসছে এই প্রশ্নটা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, দেখো কি বলছেন, আমরা একটা গান গাই না, বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, এরকম গান আছে না, আমি পাই না এই জন্য গাইলাম না।
টাপুর টুপুর, দেখো কিসের শব্দ? সাউন্ড। বস্তুর সাথে বস্তুর ঘর্ষণে কিন্তু সাউন্ড তৈরি হচ্ছে, টাপুর টুপুর। সুতরাং এই টাপুর টুপুর এক ধরনের আমরা দেখতে পাচ্ছি দ্বিরুক্ত শব্দ। কোন পদের দ্বিরুক্ত? আমরা জানি যে অব্যয় পদের দ্বিরুক্ত, কারণ এটা সাউন্ড গুলো হচ্ছে এক ধরনের অব্যয়। ঠিক আছে বিষয়টা? আর এই অব্যয়গুলো মানে যদি বলা হয় কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, যে তার মানে কি দেখো সাউন্ড থেকে যেহেতু তৈরি হচ্ছে, অতএব আমরা বলবো ধ্বনি ব্যঞ্জনা বা ধ্বনির একটা প্রতিধ্বনি তৈরি হয় না, যেমন ঠিক এরকম হবে আর কি। এরপরে চলে যাই আমরা যুগ্ম রীতির দ্বিরুক্তি কি? যুগ্ম রীতির দ্বিরুক্তি আসলে ওই একই কথা যেটা আমরা বলেছিলাম, যে যেটাকে আমরা শব্দের দ্বিরুক্তির ক্ষেত্রে বলেছিলাম, যে শব্দের দ্বিরুক্তিগুলো অনেক প্যাটার্নে তৈরি হয়, এবং শব্দের দ্বিরুক্তিগুলোর মধ্যে যে যে দ্বিরুক্তগুলো পরের অংশে পরিবর্তন হয়, আংশিক পরিবর্তন হয়, সেগুলোকে মূলত বলা হয় যুগ্ম রীতির দ্বিরুক্তি। আবার বলছি যে মারামারি, দেখো মারা, মারা এবং মারা যদি আমরা বলি, মারা এবং মারা যদি আমরা বলি, দেখো মারা এবং মারা আমরা যদি বলতাম, তাহলে এটা যুগ্ম রীতির দ্বিরুক্তি হতো না। যখন মারা মারি, তাহলে প্রথম অংশটা যখন একটু পরিবর্তন করছি, এগুলোকে বলা হয় এক ধরনের যুগ্ম রীতির দ্বিরুক্ত। মানে হাতা হাতি, হাতা হাতি, হাতা হাতা যদি বলতাম তাহলে এক ধরনের হতো, কিন্তু হাতা হাতি, ঠিক আছে? তাহলে হাতা হাতি, তার মানে পরের অংশে পরিবর্তন হচ্ছে, এগুলোকে বলা হয় এক ধরনের যুগ্ম রীতির দ্বিরুক্ত। অর্থাৎ পরের অংশে কোনো পরিবর্তন হলেই আমরা বুঝে নিতে পারি বা বলতে চাই যুগ্ম রীতির দ্বিরুক্ত। আর বাকিগুলো বিভিন্ন প্যাটার্নে যুগ্ম রীতির দ্বিরুক্ত তৈরি হতে পারে, সো এগুলো এমনি তোমরা দেখলেই পারবে। আমি এই জায়গাকে বেশি এমফাসিস করতে চাই না। আমরা হচ্ছে নেক্সট বিষয়ে যেতে চাই, গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের আজকে টপিকস কিন্তু অনেক। এবার দ্বিরুক্ত শব্দের বিশিষ্ট প্রয়োগ যেটা, এটা খুবই এক্সেপশনাল বিষয়। এই এক্সেপশনাল জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্নটা বেশি হয়, এই কথাটা মনে রাখবে। সো এটা আমি একটু দেখিয়ে দিব, কারণ না এটা আসতে পারে সরাসরি, সো মাচ ইম্পর্টেন্ট। দেখো বলা হচ্ছে ছেলেটিকে চোখে চোখে রেখো, ছেলেটিকে চোখে চোখে রাখা। তাহলে এখানে কোন আমরা দেখতে পাচ্ছি চোখে চোখে, এটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। যদি বলা হয় কোন পদের দ্বিরুক্ত, অবশ্যই বিশেষ্য পদের দ্বিরুক্ত। যদি বলা হয় যে এখানে কোন অর্থে দ্বিরুক্ত হয়েছে, তার মানে কি সতর্কতা অর্থে ব্যবহৃত হয়েছে, বা এক ধরনের কি বলবো সতর্কতাই, এটা সবচেয়ে সহজ কথা। দেখো আমরা অত সবগুলো বললাম না, 4 নাম্বারটা বললাম, লোকটা হাড়ে হাড়ে শয়তান। দেখো লোকটা হাড়ে হাড়ে শয়তান, তার মানে কি অধিক শয়তান না? অধিক শয়তান না? কেউ যদি হাড়ে হাড়ে শয়তান হয়, তার মানে কি অধিক শয়তান। আমরা বলি না হাড়ে শীত লেগেছে, তার মানে কি অনেক শীত পড়েছে। ঠিক আছে? সো এভাবে একটু দেখে নিবা এগুলো, যে খাঁচার ফাঁকে ফাঁকে, পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে, চায় প্রভৃতি কখন কি অর্থে ব্যবহৃত হচ্ছে, কোন অর্থ নিচ্ছে, এই বিষয়গুলো দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে নিবা। ঠিক আছে? এরপরে আমরা আজকে আলোচনা করব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি বলবো দ্বিরুক্ত শব্দের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে ধনাত্মক দ্বিরুক্তি বা অনুকার দ্বিরুক্তি। যেটা ধনাত্মক দ্বিরুক্তি বা অনুকার দ্বিরুক্তি কি, অনেক ইম্পর্টেন্ট, একদম সিরিয়াস হও, একদম সিরিয়াস। সবাই কি খাতা কলম বের করেছো? আমাকে খাতা কলমের ছবি তুলে পাঠাও একটা। সবাই খাতা কলম বের করেছো কিনা? খাতা কলমের ছবি তুলে, একদম ছবি তুলে একদম কমেন্টসে দিয়ে দাও যে ভাই এই যে লিখছি, এবং যা লিখছো এরপরে কিন্তু কি করতে হবে, ছবি তুলে দিয়ে দিতে হবে। ঠিক আছে? আমাকে দিবা অথবা কমেন্টস আকারে দিবা, স্যার এই যে দেখেন, ভাইয়া সরি স্যার বলতে দরকার নেই, স্যার বললে সিনিয়র সিনিয়র মনে হবে। আমি অবশ্য সিনিয়র হই নাই, এখনো তোমাদের চেয়ে বয়স 2-4 বছর কমই হবে, বেশি হওয়ার সুযোগ নেই। ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা বলছিলাম, ধনাত্মক দ্বিরুক্ত শব্দ কয়েকটি প্রক্রিয়ায় গঠিত হতে পারে। আমরা যেটাকে বলি কয়েকটি প্রক্রিয়া বলা যেতে পারে, আমরা এটাও বলি ধনাত্মক দ্বিরুক্ত শব্দ কয়েক প্রকারের হয়। অনেকে এটাও বলে, কোন কোন বইতে এটাও বলা হয়েছে কয়েক প্রকারের হয়। আমরা কয়েকটি প্রক্রিয়া এটাই বলা উচিত, সেটি মনে বেশি সঙ্গত হবে। সেটি হচ্ছে দেখো, প্রথমত মানুষের ধ্বনি, মানুষের সাউন্ড থেকে, কারণ ধনাত্মক দ্বিরুক্ত শব্দ মানে, ধনাত্মক দ্বিরুক্ত শব্দ মানেই বা অনুকার দ্বিরুক্ত শব্দ মানে যেটা সাউন্ড থেকে তৈরি হয়। সাউন্ড থেকে তৈরি হলে আমরা সেটাকে ধনাত্মক দ্বিরুক্ত বা অনুকার দ্বিরুক্ত বলে থাকি। তোমরা কি কমেন্টস করবে না? তোমরা কি ভয় পেয়েছো? পেও না ভয়, তোমারই হবে জয়। একটা হাসি দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে, তাহলে ধনাত্মক দ্বিরুক্ত শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়। তার মধ্যে আমরা বলছি মানুষের শব্দ, যেমন ভেউ ভেউ করে মানুষ কেঁদে ওঠে, ভেউ ভেউ করে কেঁদে ওঠে, তাই না? আমরা বলি না হিহি করে হাসিস না তো, দাঁত মাজিস না বেটা, হিহি করে হাসুস, তাই না? বলি না আমরা
হি হি করে হাসা। তোমরা সবাই একটা হাসি দাও তো, সুন্দর করে একটা হাসি দিয়ে দাও, হি 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 হি, এরকম হাসি দিয়ে দাও কমেন্টস। কোনটা কইছে নি? ঠিক আছে, কই আমি তো দেখি না গো। ছবি ক্লাস কি রেকর্ডেড থাকবে? পায়েল রূপা অবশ্যই রেকর্ডেড থাকবে, যদি কারোর জন্য না হয় অন্তত পায়েল রূপার জন্য এটা রেকর্ডেড থাকবে। ঠিক আছে, মাহিন হারিয়ারে শয়তান হবে না। ভাইয়া অনেক যে বলে চবিতে প্রশ্ন রিপিট, বাংলা ইংরেজিও কি রিপিট? হ্যাঁ অবশ্যই অনেক প্রশ্ন রিপিট হয়, এটা আসলে বলা যায় না কয়টা রিপিট হয়। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, পড়ুক না বৃষ্টি, তুমি ধরার চেষ্টা করো না কিন্তু। ঠিক আছে, আমরা গাই বৃষ্টি পরে ফোটা ফোটা পায়ে দিয়ে সেরা জুতা। ফাজুন নাইন, ঠিক আছে, সেরা জুতা পরো না ভাই এখন, জুতা ভালো জুতাই পরা উচিত, জুতা একটা স্মার্টনেস। ঠিক আছে, অবশ্যই কবি কবি ভাব, অবশ্যই আমি কবি নয়, তোমরা কবি হতে চাইলে আমি তোমাদের কবি বানিয়ে দিতে পারবো। ঠিক আছে, ওকে। তো তোমরা কি হাসির মাত্র ছন্দের অভাব, পায়েল রূপায় মাত্র একটু এইটুকু টেনশনে পড়ে গেছো? হাসতে হবে, বেশি বেশি হাসতে হবে। একমাত্র ফাউজুন নাইম হাসতে পারে, আর কেউ হাসতে পারে না, অন্যরা তো ভয় আছে। ও পায়েল রূপায় আবার হাসির সাথে কি দিয়েছে? কান্না দিয়েছে। হাসির সাথে কান্না, এটা কিন্তু রোমান্টিক একটু ব্যাপার। তাহলে আমরা যেটা বলছিলাম হিহি করে হাসা, ভেউ ভেউ করে কান্না করা, এগুলোকে এক ধরনের ধনাত্মক শব্দ বলা হয়। কারণ কি সাউন্ড থেকে যে কোনো দ্বিরুক্তগুলো হয়ে থাকে, তো সাউন্ড যেটা, যদি সেটা মানুষের সাউন্ড হতে পারে, সেটা জীব জন্তুর সাউন্ড হতে পারে, বস্তুর সাউন্ড হতে পারে, অনুভূতিজাত বিষয় হতে পারে। যেটা হচ্ছে মানুষের, যেটা বললাম ভেউ ভেউ, হিহি করে, ট্যা ট্যা করে তাকিয়ে থাকা, এগুলো। বা জীব জন্তুর কোন, যেমন আমরা কু কু বলি, তাই না? কু কু, আমরা এটা বলি না, এটা বলি কা কা, বেড়ালের ডাক মিয়াও মিয়াও, এটা বলি না আমরা। সো এগুলো হচ্ছে কি এক ধরনের কি জীবজন্তুর ধ্বনি। আর এই জীবজন্তুর ধ্বনিগুলোকে আমরা বলি কি, জীবজন্তুর ধ্বনিগুলোকে আমরা বলি, এগুলো ধনাত্মক শব্দ বা অনুকার ধনাত্মক, বাট এটি জীবজন্তুর অনুকার। ঠিক আছে বিষয়টা? এরপরে দেখো অনুভূতিজাতক বা আর বস্তুর ঘর্ষণটা কি? ওই যে ঝমঝম বৃষ্টি পড়ে, কিংবা হু হু করে বাতাস বইছে, অথবা শুকনো পাতারে মরে মরে বাজে কত সুর বেদনায়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে যার ক্ষয়, তিলে তিলে যার ক্ষয়। গানটা শুনেছো? শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনা। এই যে মরমর, দেখো মরমর, পাতা ভাঙার শব্দ, গাছ ভাঙার শব্দ, হুহু করে বাতাস বয়, মনের মধ্যে বাতাস বয়। বক না, বয়ে চলুক, নদীর মতো বয়ে যাও। ঝমঝম বৃষ্টি পড়ো, শুধু আমাকে ছুঁয়ো না, এই বৃষ্টি আমাকে ছুঁয়ো না, অন্য কাউকে ছাও। ঠিক আছে, আমার ছাতা নেই, সেরা ছাতা। ওকে, অনুভূতিজাত কাল্পনিক ওকে, অনুভূতিজাত কোনগুলো দেখো? অনুভূতিজাতকটা হচ্ছে যে কি রে, অনুভূতি কি ফিল করা যায় কিন্তু বলা যায় না। ঠিক আছে, অনেক কিছু ফিল করি আমরা কিন্তু বলতে পারি না। ঠিক আছে, কি যেমন আমরা বলি যে এরকম দেখো খাখা রোদ পড়ছে, আমরা কি এটা দেখতে পারি, অনুভব করতে পারি, বাট বলতে পারি না যে খাখা রোদ মানে রোদের তীব্রতা। আবার আমরা বলি দেখো মিনমিন করছস কেন বেটা, ঠিক আছে, তারপরে ভয়ে গা সমসম করছে, বলি না ভয়ে গা সমসম করছে, ঠাঠা রোদ পড়ছে। সো এগুলো যে ফিল করার বিষয়, অনুভব করার বিষয়, এটাকে কাল্পনিক বলা হয়, এর জন্য কাল্পনিক অনুকৃতি বলা হয়। সো আমরা যেটা বলি যে এই জন্য ধনাত্মক দ্বিরুক্ত শব্দ হচ্ছে 4 রকমের হতে পারে। একটা মানুষের ধ্বনি, প্রাণীর ধ্বনি, বস্তুর ধ্বনি, ঠিক আছে, অথবা আমরা বলছি কাল্পনিক অনুকৃতি বা কাল্পনিক যে ধ্বনিগুলো বা যেগুলো আমরা ফিল করি, যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে থমথমে অবস্থা বিরাজ করছে। ঠিক আছে, থমথমে অনুভব করার বিষয়। ঠিক আছে, গেদা বাবুরা, হ্যাঁ অবশ্যই, আমি কিন্তু গেদা বাবু খুব ভালো বুঝি। ঠিক আছে, কারণ হচ্ছে কি আমি কিন্তু গেদা বাবু এলাকার লোক। তোমরা কি বলতে পারো গেদা কোন এলাকায় বলে? তোমরা কি বলতে পারো গেদা, গেদা আর গেদি? বলো তো দেখি গেদা আর গেদি কোথায় বলে, কোন এলাকার লোক গেদা আর গেদি বলে? ঠিক আছে, গেদা আর গেদি বলো, তোমরা একটু কমেন্টস করো যে গেদা আর গেদি। আজকে নতুন টপিকসে যাবে, কমেন্টসটা দেখি। গেদা, আমি লিখে দিচ্ছি গেদা, গেদা, এই বেটা গেদা, গেদি,
ঠিক আছে, গেদা আর গেদি, এরা কোন অঞ্চলে এই কথাটা বলে, গেদা আর গেদি? মানে গেদা এদিকে, এ গেদি। আচ্ছা তোমরা কমেন্টস করতে থাকো, যে সবচেয়ে বেশি কমেন্টস করবে আজকে তাকে কি গিফট দেওয়া যায় পরে ভাবছি, দেখি পরে জানি কি গিফট দেওয়া যায়, ঠিক আছে? ওকে, গেদা আর গেদি, দেখি তোমরা পারো কিনা, ঠিক আছে? তানবিন চৌধুরী পাবনা বলছে, মায়েশা জান্নাত বলছে সিরাজগঞ্জ টাঙ্গাইল, সিরাজগঞ্জ টাঙ্গাইল। চাচা হেনা কোথায়? আরে হেনা আমার বাসায়, অপেক্ষা করো, ঠিক আছে? চাচা হেনা আমার বাসায় আছে, আপনি টেনশন করেন না, ঠিক আছে? এটা বলে দিবা। ওকে, আমরা চলে যাই। তো আমরা তো শুরু করছি নতুন টপিকস, ধাতু নিয়ে কথা বলবো। তাহলে আমরা কিন্তু দ্বিরুক্ত নিয়ে বললাম। দ্বিরুক্ত হচ্ছে দুই শব্দ, একই শব্দ দুইবার বলা দ্বিরুক্ত। তিন প্রকার: শব্দের, পদের এবং ধনাত্মক। শব্দের দ্বিরুক্ত হচ্ছে যেটা শব্দে দ্বিরুক্ত হয়, একই শব্দ দুইবার হয়, এটি কয়েক প্রকারে গঠিত হতে পারে। পদের দ্বিরুক্ত হচ্ছে যেটা বাক্যের মধ্যে ব্যবহৃত হবে এবং অথবা তার সাথে বিভক্তি থাকবে। আর পদের দ্বিরুক্তি কয়েক প্রকারের হতে পারে, মানে বিশেষ্য পদের হতে পারে, বিশেষ 5 প্রকারের পদেরই দ্বিরুক্ত হতে পারে এবং সেটি কোন অর্থে ব্যবহৃত হয় এটি ডিপেন্ড করে বাক্যের অর্থের উপরে। এরপরে আমরা যুগ্মনীতি দ্বিরুক্ত পড়িয়েছি, বলেছি শব্দের পরের অংশটি যদি পরিবর্তন হয় একটু, তাকে আমরা যুগ্মনীতি দ্বিরুক্ত বলি। এরপরে আমরা জানিয়েছি তোমাদেরকে ধনাত্মক দ্বিরুক্তি কি, যে সাউন্ড থেকে হবে এবং ধনাত্মক দ্বিরুক্তিগুলো 4 রকমের হয়। সেটি হচ্ছে শব্দের, মানুষের ধ্বনি, প্রাণীর ধ্বনি, বস্তুর ধ্বনি, আর আরেকটি হচ্ছে মানে ফিলিংস, অনুভূতিজাত ধ্বনি। ঠিক আছে বিষয়টা? আমি বিশ্বাস করি না, না করলে আমার কিচ্ছু যায় আসে না, আমি জানি হ্যাঁ না আমার কাছে আছে, ঠিক আছে? ওকে, তো আমরা এখন ধাতু নিয়ে কথা বলি। চলো, তো বাংলা ভাষায় ধাতু আসলে কি? আমরা জানি ধাতু মানে কিন্তু অন্য কিছু ভাইবো না, ছেলেরা অন্য কিছু ভাইবো না, আমি মার দিব কিন্তু পরে, ঠিক আছে? আমি যদি দেখি যে অন্য কিছু ভাবছো, ধাতু মানে চাচি সোনালী ভাবি চাচার বাসায়, না না, চাচার বাসায় সোনালী ভাবি আছে, বাট তার পাশে আছে হচ্ছে হেনা, ঠিক আছে? পায়েল, বুঝতে পেরেছ কি বলে মনে? ওকে, আমরা যেটা বলছিলাম ধাতু আসলে আমরা যেটা বলছি ক্রিয়ামূল। ধাতু হচ্ছে ক্রিয়ামূল। ক্রিয়াপদকে ভাঙলে দুটো অংশ পাওয়া যায়, একটা হচ্ছে ধাতু, যে কোনো ক্রিয়াপদকে ভাঙলে। আমরা যদি আমি একটা ভেঙে দেখাই, তুমি দেখো করে একটা ক্রিয়াপদ, দেখো করে একটা ক্রিয়াপদ, এটাকে ভাঙলে দুটো অংশ পাওয়া যাবে। দেখো এটা হচ্ছে কর যোগ এ, এই করটা হচ্ছে ধাতু আর এটা হচ্ছে বিভক্তি। যে কোনো ক্রিয়াপদ ভাঙলে দুটো পার্ট পাওয়া যায়, একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আর একটা হচ্ছে বিভক্তি, অর্থাৎ ক্রিয়াপদ থেকে বিভক্তি বাদ দিলে ধাতু থাকে, ঠিক আছে বিষয়টা? এরপরে দেখো আমরা জানি তাহলে ধাতু কি আমরা জেনে গেলাম। এবার ধাতুর প্রকারভেদ, নিশ্চয়ই তোমরা জানো যে ধাতু কয় প্রকার? 3 প্রকার। ধাতু কয় প্রকার? 3 প্রকার। দ্বিরুক্ত শব্দ কয় প্রকার? আমাকে বলো তো দেখি, দ্বিরুক্ত শব্দ কয় প্রকার? শুধু বলো, আমি একটু জানতে চাই তোমাদের কাছে। আজকে বেশি কোশ্চেন করব না, যেহেতু তোমাদের অনেক পড়াতে হবে, আমি চাই অনেক বেশি পড়াতে, কারণ রেকর্ডেড থাকে। একটা প্রশ্ন নিয়ে বারবার এই প্রশ্ন করায় টাইম নষ্ট হবে তোমাদের। 10টা যেহেতু 11টা বেজে যাবে, প্রায় এভারেজ প্রায় 11টা বেজে যাবে। কোথায় আমি কে চাচা? ওকে, তো আরেকটা বিষয়, আমাদের কৃষি ও গুচ্ছ প্রস্তুতির ব্যাচ চলছে নেটওয়ার্ক 408। তোমরা যারা ভর্তি হতে চাও, আমাদের বায়োলজি কিলার্স, আমরা তাদের এই একটা অংশ, তোমরা অবশ্যই আমাদের কি কৃষি ও গুচ্ছ প্রস্তুতি ব্যাচে ভর্তি হতে পারো। এটা বারবার আমাদের বায়োলজি কিলার্স থেকে আমরা বলছি। আমাদের শিক্ষার্থীরা আমরা মনে করি সবচেয়ে ভালো করছে এখন পর্যন্ত। তো আমরা এখন আমরা যেটা বলবো, ধাতু নিয়ে কথা বলছিলাম 3 প্রকার, তাই না? 3 প্রকারের প্রথমে আমরা বলতে চাই মৌলিক ধাতু। দেখো বাবা, মৌলিক ধাতুকে আমরা যেভাবে দেখবো সেটি হচ্ছে, মৌলিক ধাতু আসলে মানে মৌলিক, নামটা দেখলেই বোঝা যাচ্ছে যেটাকে আর ভাঙা যায় না। মৌলিক ধাতু মানে কি? যে ধাতুকে আর ভাঙা যায় না, যে ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না। এজন্য মৌলিক ধাতু আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি স্বয়ং সিদ্ধ ধাতু। তাহলে মৌলিক ধাতুর আরেক নাম কি গো বাবা? মনে রাখবে, মৌলিক ধাতুর আরেক নাম হচ্ছে স্বয়ং সিদ্ধ ধাতু। স্বয়ং সিদ্ধ ধাতু, ওকে, মনে রাখবে। তাহলে মৌলিক ধাতুর আরেক নাম স্বয়ং সিদ্ধ ধাতু। মৌলিক ধাতুগুলো 3 প্রকারের হতে পারে। একটা হচ্ছে বাংলা মৌলিক, সংস্কৃত মৌলিক, আর বিদেশাগত বা বিদেশি মৌলিক ধাতু। ও ধাতু বাবুরা, প্রথমে বাংলা ধাতু মানে কি? বাংলা ধাতু মানে হচ্ছে সেই ধাতু যে ধাতুগুলোর জন্ম হয়েছে বাংলায়। বাংলা ভাষা থেকে যে ধাতুগুলোর জন্ম হয়েছে গো,
সেই ধাতুকে আমরা বলবো বাংলা ধাতু। যেমন কি কাঠ, কাজ, জান্নাস। এটা মনে রাখার একটা টেকনিক রয়েছে, এরশাদ ভাইয়া দেয়। সেই টেকনিকটা হচ্ছে কাকাজান, কাকাজান আখা পরে কর, আখা পরে কর, কাকাজান আখা পরে কর। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি রে, তখন আমি একদিন গেলাম আমার বাসায়, গেলাম বাসায় গিয়ে দেখি আমার কাকা আর কাকি মারামারি শুরু করে দিয়েছে। আমি আমার কাকা কাকিরে থামালাম এবং বললাম, কাকা আপনার আর চুলা, বা আমরা পাবনার মানুষ, আমার বাসা পাবনা, আমি পাবনার কৃতি সন্তান, দুষ্টামি করে বলছি, আমার বাসা পাবনা। তো পাবনায় আমরা চাচি বলি আর কাকা বলি, ঠিক আছে? তো আমরা চুলাকে আমাদের পাবনা, সিরাজগঞ্জ, নাটোরের মানুষ আমরা যারা উত্তরবঙ্গের এই জোনের মধ্যে, তারা চুলাকে আমরা আখা বলি, ঠিক আছে? তো আমি আমার কাকাকে বললাম, কাকা তুমি মারামারি কইরো না চাচির সাথে, আমি তো আসি, ভাতিজা তো আছে, ঠিক আছে, হেনা যেখানে যায় থাক না, চাচা আমি আসি। এই জন্য কাকাকে বললাম আপনি আখা কাইটেন না, আলাদা রান্না করে খেতে হবে না। আমি এই জন্য কাকাকে বলেছিলাম, কাকা যান আখা পরে কর। কা মানে কাঁধ, কা মানে কাঁধ, কা মানে কাঠ, কা মানে কাঠ। জান মানে জান পাখি আমার রে, আর ন মানে নাচ। আ মানে আখ, আ মানে আখ। খা মানে খা, পর মানে পর, কর মানে কর। এই যে কাঠ, কাঠ, জান্নাস, জান্নাস, আখ, আখ, খা, পর, কর, এগুলো হচ্ছে বাংলা মৌলিক ধাতু। বাংলা মৌলিক ধাতু মনে রাখার টেকনিক হচ্ছে, ওরে টেকনিকটা কি রে, কাকা জান আখা পরে কর। আমার কাকা কিন্তু আমার কথা শুনেছিল। তোমার কাকা এবং কাকি যদি লেগে যায়, তুমি যাবে এবং বুঝায়া বলবা, আমার মতো করে বুঝায়া বলবা, একটা সংসার টিকে যাবে। এরপরে সংস্কৃত ধাতু, সংস্কৃত বাংলা ধাতু, সংস্কৃত বাংলা মৌলিক ধাতু। আমরা এতক্ষণ পড়লাম মৌলিক মানে বাংলা মৌলিক ধাতু পড়লাম এতক্ষণ। কাকাজান আখা পরে কর, কাঠ, কাঠ, জান্নাস, আখ, পর, কর, এগুলো হচ্ছে বাংলা মৌলিক ধাতু, পরীক্ষা আসতে পারে। এরপর হচ্ছে সংস্কৃত, সংস্কৃত ধাতু কোনগুলো? সংস্কৃত মৌলিক ধাতু হচ্ছে সেগুলো যেগুলো সংস্কৃত ভাষা থেকে এসেছে। আমার জ্বর, আসলে মানে দাঁড়িয়ে থাকাটাই কষ্টকর হয়ে গেছে। চাচা চবি এর প্রশ্ন সমাধান করবেন নাকি আজকের টপিক ভিত্তিক? অবশ্যই তোমাদের কোনো কোয়েরি থাকলে আমরা সলভ করব রে, অবশ্যই সলভ করব তোদের, ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা বলছিলাম সংস্কৃত ধাতু, সংস্কৃত ধাতুগুলো কোনগুলো? দেখো, মনে রাখার একটা টেকনিক আছে, যেটা সংস্কৃত ভাষা থেকে আসছে, মনে রাখতে হবে, মুখস্থ করতে হয়, নাহলে পারবে না তোমরা। এটা মনে রাখবা, কৃধি গম ঘটস্থ অঙ্কপট, কৃধি গম ঘটস্থ অঙ্ক পট, এটা মনে রাখবা, কৃধি গম ঘটস্থ অঙ্কপট। কৃ ধৃ গম গট, এটা আলাদা, অস্থ অঙ্ক পট, এগুলো হচ্ছে সংস্কৃত মৌলিক ধাতু। কৃধি গম ঘটস্থ অঙ্ক পট, তাহলে সংস্কৃত মৌলিক ধাতু হচ্ছে কৃধি গম ঘটস্থ অঙ্ক পট। ওকে, মনে রাখবা কিন্তু, কৃধি গম ঘটস্থ অঙ্ক পট, কাকা জান আখা পরে কর, এগুলো মনে রাখবা, নাহলে কিন্তু বিপদ আছে গো। এরপরে আমরা পড়বো হচ্ছে বিদেশাগত ধাতু। বিদেশাগত ধাতু খুবই আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট, এটা এজন্য ইম্পর্টেন্ট যে বিদেশি উদাহরণ কম, কিন্তু এখান থেকে দেয় বেশি, উদাহরণ কম কিন্তু দেয় বেশি, ঠিক আছে? যেমন আমরা যদি বলি, দেখো যে বিদেশি ধাতুগুলো বেসিক্যালি কি, মানে বিদেশি ধাতুগুলো সেগুলো যেগুলো বিদেশি ভাষা থেকে তৈরি। এখন তুমি বলতে পারো স্যার বিদেশ তো অনেক, আমেরিকাও বিদেশ, থাইল্যান্ডও বিদেশ, ইন্ডিয়াও বিদেশ। আমি জানি সেটা, বাট কোন বিদেশিগুলো বাংলায় আমরা নিয়েছি সেটা আমাদের বইয়ের বাইরে থেকে প্রশ্ন হবে না, সো ভয় পাওয়ার কিছু নেই। সো চাইনিজ কোনো শব্দ এখানে আসবে না, আমাদের প্রথাগত যে বই, সেই বইতে যেগুলো ধরা আছে ওগুলো থেকে চলে আসবে। সো বিদেশি ভাষা থেকে, বিভিন্ন ভাষা থেকে আসে। প্রধানত আমাদের যেটা হয়, বাংলা ভাষায় যে ধাতুগুলো আসছে ম্যাক্সিমাম হচ্ছে হিন্দি আর আরবি ফার্সি থেকে, হিন্দি এবং আরবি ফার্সি থেকে বেসিক্যালি আমাদের ধাতুগুলো আসছে। তবে একটা উদাহরণ তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে ভিক্ষে মেঘে খায়।
অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, আবার বলছি 100 স্টার দিয়ে রাখো, সো মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিক্ষে মেঘে খায়, যে মেঘে শব্দটি দেখো হিন্দি মান থেকে আসে, এই কথাটা মনে রাখবা, মেঘে শব্দটি হিন্দি মান থেকে আসছে, তারপরে মেঘে শব্দটি বিদেশি ধাতু, হিন্দি মান ধাতু থেকে আসছে, এই কথাটা মনে রাখবা। আর অন্যগুলো আসে না ওরকম, দেওয়া নাই ওরকম আমাদের প্রথাগত বইগুলোতে বেশি। আর আরেকটি কথা মনে রাখবা, হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, এরকম একটা আছে হের, এটা নিচে মনে হয় একটু দেখা কষ্ট হবে, হের, হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, হের বলে একটা ধাতু আছে, এটিকে বলা হয় অজ্ঞাত মূল ধাতু, এটি বিদেশি ধাতু, প্রথমত এটি বিদেশি মৌলিক ধাতু, এটি দ্বিতীয়ত এটি মৌলিক ধাতু প্রথমত, দ্বিতীয়ত বিদেশি মৌলিক ধাতু, তৃতীয়ত এটি হচ্ছে আমরা বলবো অজ্ঞাত মূল, এটিকে আমরা বলবো অজ্ঞাত মূল, অজ্ঞাত মূল, আমরা বলবো অজ্ঞাত মূল, ঠিক আছে, আমরা বলবো অজ্ঞাত মূল ধাতু। অর্থাৎ যে বিদেশি ধাতুগুলোর রুট নির্ণয় করা যায় না, অর্থাৎ কোন ভাষা থেকে আসছে, কোন বিদেশি ভাষা থেকে আসছে যেটা নির্ণয় করা যায় না, সেগুলোকে আমরা বলি অজ্ঞাত মূল বিদেশি ধাতু বা অজ্ঞাত মূল বিদেশি মৌলিক ধাতু আমরা বলে থাকি। তোমরা কি বিরক্ত হচ্ছ নাকি? ফাজুল নাইম, তোমরা কমেন্টস করো তো, তোমরা কি বিরক্ত হচ্ছ? আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্লাস, এগুলো কিন্তু তোমাদের আগে জানার কথা নয়, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা আগে এগুলো কখনো পড়ো নাই, অথবা পড়লে এইভাবে পড়ো নাই। নাকি আমি কি হাসা কইছি নাকি মিসা কইছি? বাজান আমি কি হাসা কইছি? তোমরা বলো তো দেখি, আমি কি হাসা কইছি না মিসা কইছি? হ্যাঁ অথবা না। এগুলো আসলে তোমরা ওইভাবে পড়ো নাই আগে কখনো। তোমাদের কিন্তু এইসব প্রশ্ন দেখলেন মানে চোখ আকাশে উঠবে, এটাকে বলা হয় চক্ষু চড়ক গাছ, ঠিক আছে, আকাশে উঠবে। ভাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো, নোট রাখো। আর আমি এটা বুঝতে পারছি তোমরা পড়াশোনায় ফাঁকি দিচ্ছ, কেউ কিন্তু আমার এই ছবি তুলে পাঠাও নাই যে ভাইয়া এই যে আমি লিখছি আপনার কথা, আমি শুনছি, বুঝছি তোমাদের মধ্যে মায়া নাই, তোমাদের হৃৎপিণ্ডটা অনেক ছোট গো, তোমাদের হৃদয়ে কারো জায়গা হয় না, তোমাদের হৃদয়ে খালি শত্রুতা, ঘৃণা, হিংসা, প্রতিহিংসা, এগুলো। হৃদয়ের মধ্যে ভালো কিছু রাখো, মানুষের জন্য খালি ভালোবাসা বিতরণ করে দাও মানুষকে, এরকম করে আবু সাইদ যেভাবে প্রাণ দিয়েছিল এভাবে হৃদয়টা বড় করতে হবে। যারা হৃদয়কে বড় করতে পারে তারাই বড় মানুষ হয়, তারাই একদিন এই দেশের ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারে, তারাই একদিন বড় বড় আমরা বলবো যে তারাই সেই মানুষ হতে পারে যারা দেশ, রাষ্ট্র, পৃথিবীর কল্যাণে আল্লাহ তাকে সৃষ্টি করেন। এই জন্য বড় মানুষ হতে হবে, হৃদয়টা অনেক প্রসারিত করতে হবে, এগুলো হচ্ছে বড় হওয়ার লক্ষণ, ঠিক আছে? অসুস্থ, সো অনেক একটু ডিস্টার্ব হবে, সো কিছু মনে করা যাবে না। তো আমি যেটা বলছিলাম মৌলিক ধাতু, দেখো বাবা যে মৌলিক ধাতুগুলো আমরা চিনলাম কিভাবে, আবার একবার একটু বলি, তোমাদের রিভিউ করে দিই। যে ধাতুগুলোকে আর ভাঙা যায় না তাকে মৌলিক ধাতু বলা হয়। আর মৌলিক ধাতু 3 প্রকারের হতে পারে। বাংলা মৌলিক, যেমন কাকাজা নাখা পরেকর, সংস্কৃত মৌলিক, কৃধিগম ঘটস্থ অঙ্কপট, আর আরেকটি হচ্ছে বিদেশি মৌলিক। আর বিদেশি মৌলিক বিশেষ করে ভিক্ষে মেঘে খায়, মাং থেকে আসছে, এটা মনে রাখবে। আর একটি অজ্ঞাত মূল ধাতু রয়েছে, যে বিদেশি ধাতুর রুট নির্ণয় করা যায় না, মূল কোন ভাষা থেকে আসছে নির্ণয় করা যায় না, তাকে আমরা বলি অজ্ঞাত মূল ধাতু। তো চলো চলে যাই পরের অংশে। এরপরে আমরা গঠন রীতি, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। গঠন রীতির দিক থেকে দেখো যে গঠন রীতির দিক থেকে আমরা মৌলিক স্বরধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি, তাই না? গঠন রীতির দিক থেকে বাপ্পারাজ ধপাস খাইছে, আচ্ছা ওকে খাবো। তাহলে গঠন রীতির দিক থেকে আমরা মৌলিক স্বরধ্বনিগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি, এবং সেই 3 ভাগগুলো হচ্ছে কি দেখো, যে প্রথমত আমরা বলি নাম ধাতু, প্রযোজক ধাতু এবং কর্মবাচক, তিনটাই জানি, বাট এখানে একটা টেকনিক আছে। টেকনিকটা আমি আস্তে আস্তে বলি, সেটা একবারে বললে বুঝতে পারবে না। প্রথমত দেখো নাম ধাতু যেগুলো, সেগুলো নরমালি হচ্ছে বিশেষ বিশেষণ বা ধনাত্মক বা অনুকার শব্দ, যেটা এটা পরে যদি সবসময় আ প্রত্যয় থাকে, জাস্ট মনে রাখবা বিশেষ বিশেষণ অনুকারের পরে যদি আ প্রত্যয় থাকে তাহলে সেটাকে বলি আমরা হচ্ছে নাম ধাতু, ঠিক আছে? যেমন আমরা বলছি যে ঘুমাচ্ছে, সে ঘুমাচ্ছে, বা ধমকায়ও না, বা বেতাচ্ছে, শিক্ষক ছাত্রদেরকে বেতাচ্ছে, অনেক উদাহরণ আছে। তবে দেখো ঘুমাচ্ছে, এখানে ঘুমটা কি দেখো, ঘুম যোগ আ ইকুয়াল টু ঘুমা যোগ চেছে ইকুয়াল টু ঘুমাচ্ছেন। তার মানে দেখো ঘুম যোগ আ, এই ঘুমটা হচ্ছে তোমার
ঘুমটা হচ্ছে তোমার বিশেষ্য, এখন তার সাথে আ প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে আ হয়ে ইকুয়াল টু হচ্ছে কি ঘুমা। এই ঘুমাটা হচ্ছে তোমার সাধিত ধাতু। তাহলে সাধিত ধাতুকে ভাঙা যায়। সাধিত ধাতুর ডেফিনেশন কি? মৌলিক ধাতুকে ভাঙা যায় না, কিন্তু সাধিত ধাতুকে কিন্তু ভাঙা যায়। আর সাধিত ধাতুকে ভাঙলে অন্যান্য আরো অনেক কিছু ম্যাটেরিয়ালস পাওয়া যায়, তাই না? তাহলে কি আমরা দেখতে পাচ্ছি বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের সাথে যদি আ প্রত্যয় যুক্ত হয় সেটাকে বলা হচ্ছে আ প্রত্যয় যুক্ত। সুতরাং এই ধাতুকে, ঘুমাকে বলা হচ্ছে নাম ধাতু। আর যখন আমরা দেখতে পাচ্ছি বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দ না হয়ে যদি আমরা কি বলি মৌলিক ধাতুর সাথে, যদি দেখো টেকনিকটা দেখো, মৌলিক ধাতুর সাথে প্লাস যদি আ প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলি প্রযোজক ধাতু। তাহলে সেখানে আমরা কি বলি? প্রযোজক ধাতু। আর মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হলে হয় প্রযোজক ধাতু, আর বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের সাথে আ প্রত্যয় যুক্ত হলে নাম ধাতু হয়। এই কথাটা অনেক মনে রাখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রযোজক ধাতুকে আমরা যে তোমরা পজিটিভ ভার্ব বলো না, পজিটিভ ভার্ব, এগুলো কিন্তু সেম ওই জিনিসগুলো। যেমন আমরা যেটাকে বলি যে সে নিজে করে না বাট অন্যকে দিয়ে করাবে, এই জাতীয় কাজ আমরা বলি না। যেমন আমরা শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, আমি একটু ক্লিয়ার করি। ধরো শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, কথা দেখো ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। শিক্ষক কি নিজে পড়ছেন? না, পড়াচ্ছেন। তারপরে দেখো এই যে এখানে কি হয়েছে? পড়া। এখানে শব্দটা গঠিত হয়েছে কিন্তু দেখো পর মৌলিক ধাতু, পর যোগ আ ইকুয়াল টু পড়া। এই পড়াটা হচ্ছে কিন্তু এই পড়াচ্ছেন ক্রিয়াপদে, পড়াচ্ছেন ক্রিয়াপদের মধ্যে পড়াটা কিন্তু সাধিত ধাতু। তার সাথে চেয়েছেন, এটা হচ্ছে বিভক্তি। আমরা বলেছিলাম তোমাদেরকে যে ক্রিয়াপদ ভাঙলে বিভক্তি পাওয়া যায়। সুতরাং এই চেয়েছেনটা হচ্ছে কালসূচক বা পুরুষ সূচক বিভক্তি। এটা দীর্ঘ আলোচনা আছে, ক্রিয়াপদের ডিটেইলস একটা আলোচনা আছে, ওটা আমরা আলাদা যদি সময় হয় অন্য একটা ক্লাসে বলবো। তার মানে দেখো পড়াচ্ছেনের মধ্যে চেয়েছেনটা হচ্ছে কালসূচক বা পুরুষ সূচক বিভক্তি, আর পড়াটা হচ্ছে তোমার ধাতু, এটাকে বলা হয় মৌলিক ধাতু। আর মৌলিক ধাতুকে ভাঙা যায়, যেমন এটাকে বলা হয় সাধিত ধাতু। আর সাধিত ধাতুকে ভাঙা যায়, মৌলিক ধাতুকে ভাঙা যায় না। সুতরাং এই পড়াটা হচ্ছে সাধিত ধাতু, এই জন্য ভাঙা যাচ্ছে। দেখো আ, পড়াকে ভাঙলে আ পাচ্ছি এবং পর পাচ্ছি। কাজে আমরা বলবো যে সাধিত ধাতু হচ্ছে যেটাকে ভাঙা যায়, এবং ভাঙলে কি পাওয়া যায়? ভাঙলে দুটো জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে আ পাওয়া যায়, একটা অংশে পরের অংশে আ পাওয়া যায়, এবং আ এর পূর্বে পাওয়া যায়, আ এর পূর্বে পাওয়া যায় হয় বিশেষ্য বিশেষণ এবং অনুকার, অথবা আ এর পূর্বে পাওয়া যায় মৌলিক ধাতু। এই দুটো জিনিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ক্রিয়াপদের মাঝখানে যদি আ থাকে, কোনো ক্রিয়াপদের মাঝখানে যদি আ থাকে এবং তারপরে যদি বিভক্তি থাকে, তাহলে 100% এটি হচ্ছে সাধিত ধাতুর উদাহরণ। এবং সাধিত ধাতুকে ভাঙা যায়, মৌলিক ধাতুকে ভাঙা যায় না। আর সাধিত ধাতুকে ভাঙলে কি পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে আ পাওয়া যায় এবং আ এর পূর্বে পাওয়া যায় বিশেষ্য বিশেষণ এবং অনুকার শব্দ বা ধনাত্মক শব্দ, অথবা যদি এটা হয় তাহলে সেটি নাম ধাতু, অথবা আ এর পূর্বে যদি বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক বা অনুকার শব্দ না পাওয়া যায় এটা, তাহলে আরেকটা জিনিস পাওয়া যেতে পারে, সেটি হচ্ছে মৌলিক ধাতু। যদি মৌলিক ধাতু পাওয়া যায় আ এর পূর্বে, তাহলে সেটাকে আমরা বলছি প্রযোজক ধাতু, বা এই প্রযোজক ধাতুকেই সংস্কৃত ব্যাকরণে এটাকে নিযন্ত ধাতু বলা হয়। তাহলে প্রযোজক ধাতুকে সংস্কৃত ব্যাকরণে নিযন্ত ধাতু বলা হয়। এটা মনে রাখবে ভাই, এটা কিন্তু পরীক্ষায় আসবে। আবারও বলছি, এটা পরীক্ষায় আসবে। প্রযোজক ধাতুকে বাংলায় সংস্কৃতে নিযন্ত ধাতু বলা হয়, এই কথা মনে রাখবে। তাহলে প্রযোজক ধাতুকে কি বলা হয়? নিযন্ত ধাতু বলা হয়, মনে রাখবে কথাটা কিন্তু। ওকে। আর আরেকটা ব্যাপার আমি যেটা পরের সাথে বলবো, আমরা বলবো যে আমরা নিশ্চয় দেখিয়েছি যে গঠন রীতি এবং অর্থের দিক থেকে সাধিত ধাতু 3 রকমের হতে পারে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা 2 প্রকার। একটা হচ্ছে নাম ধাতু এবং প্রযোজক ধাতু। অর্থাৎ আমরা দেখতে পাই আমাদের বাস্তবতাটা হচ্ছে যে প্রযোজক ধাতু যেটা, নিযন্ত ধাতু যেটা, এই নিযন্ত ধাতুকে আলাদাভাবে আর কর্মবাচ্যের ধাতু বলার প্রয়োজন হয় না। তারপরে আমরা একটু দেখাই তোমাদেরকে যে আমরা কর্মবাচ্যের ধাতু বললে যে ধাতুকে চিনি, সেই ধাতু আসলে প্রযোজক ধাতুই, বা এটাই নিযন্ত ধাতু। তাহলে কেন ব্যাকরণে আলাদা করা হয়েছে? ডিফারেন্টটা হচ্ছে দুটো অতিরিক্ত উদাহরণ মনে রাখতে হবে তোমাকে, যেটা হচ্ছে যা কিছু হারায়, দেখো যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটায় চোর, এই উদাহরণটা অতিরিক্ত মনে রাখবে।
জাস্ট এই একটা উদাহরণই মনে রাখবে, এই একটা উদাহরণই ব্যতিক্রম। এটা অবশ্য তুমি নিযন্ত ধাতু বললেও ভুল হবে না, বাট যেহেতু এই একটা উদাহরণ যে কর্মপ্রেরণা অর্থে বলা হয় যে আমরা অনেকটা কর্মবাচ্য ধাতু কেন বলছি, এটাকে বলা হচ্ছে প্রেরণা অর্থে এটা বলে, বাট এগুলো শুধু ফালতু আলাপ, সোজা হিসাব। প্রযোজক ধাতু যা, নিযন্ত ধাতু তাই। বাট যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটায় চোর, এই যে হারায়, এখানে আ প্রত্যয় আছে তাই না, আ আছে। কোন শব্দের সাথে যদি কোন ক্রিয়ার সাথে যদি আ ধাতু থাকে বা আ প্রত্যয় থাকে, তাহলে সেটা বুঝে নিতে পারে ওটা হচ্ছে প্রযোজক ধাতুর উদাহরণ। এবং কোন প্রযোজক ধাতু সেটা নির্ভর করবে আয়ের পূর্বের অংশটা কি। আয়ের পূর্বের অংশ যদি বিশেষ বিশেষণ বা ধনাত্মক হয় তাহলে হচ্ছে নাম ধাতু, আর যদি আয়ের পূর্বে মৌলিক ধাতু হয় তাহলে প্রযোজক, নিযন্ত, কর্মবাচ্য একই কথা। ঠিক আছে, এই হচ্ছে একই কথা, কোনো সমস্যা নেই। এই হচ্ছে ব্যাপার। চলে যাই, চলো। তোমরা কি বুঝতে পেরেছো ভাই? তোমরা কি বুঝতে পেরেছো? আমাকে বলো তো দেখি, তোমরা কি বুঝতে পারছো? এই একটু তোমার পাবো না গো। আচ্ছা, একটু দেখা যাচ্ছে না তাই না? আমার মনে হয় একটু আমাদের ক্যামেরাটাকে একটু পিছায় নিতে হবে, দেখতে একটু কষ্ট হচ্ছে তাই না? এখন মনে হয় ঠিক হয়েছে তাই না? ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর, এটাকে তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে মনে রাখবে। হ্যাঁ, এই উদাহরণটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেবে, সরাসরি দিয়ে দেবে। এরপরে চলে যাই আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা হচ্ছে সংযোগমূলক ধাতু বলি। সংযোগমূলক ধাতু তোমরা কি বুঝতে পেরেছো এই পর্যন্ত? বলো তো। জি স্যার, ওকে। রিক্ত আমি, শূন্য আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। হাসনা আক্তার, থ্যাংক ইউ। তোমার কবিতাটা নিশ্চয় আমাকে নয় অন্য কাউকে দিয়েছো, আর আমাকে শুনিয়েছো বলে আমি তোমায় সাধুবাদ জানাই। চলো না কবিতা শুনি, চলো না চাঁদ দেখি, ওই চাঁদের উপর কফি খেতে খেতে। বিড়ি খাও না কিন্তু, ঠিক আছে? এখন ধরছি মানে বিড়ি খাও না। এরা কই যায়? ফের কেউ কোত্থেকে আসে? আসে আকাশ থেকে, আসে সমুদ্র থেকে, আসে মেঘমালা থেকে, আসে প্রেম আসে, আসে স্বপ্ন আসে, প্রেরণা আসে। আর এই প্রেরণা দেয় কে? বায়োলজি কিলার্স। বিশেষ করে বাংলা ক্লাসে কে? জোরে বলো, জোরে বলো কে? চলো আমরা চলে যাচ্ছি সংযোগমূলক ধাতু। সংযোগ স্থাপন করতে হবে। সংযোগ দেখো, তাহলে একই জিনিস, খুব একদম সহজ। আমি জাস্ট টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। দেখো, টেকনিকটা হচ্ছে জাস্ট আমি এখানে আঁকাই দিই, লেখা লাগবে না, সময় নষ্ট হবে। দেখো, বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক, এটার সাথে যদি মৌলিক ধাতু তৈরি হয়, দেখো মৌলিক ধাতু কি কি? পাখা সার দে, কর পাখা সার দে, কর পাখা সার দে, পাখা সার দে, কর। করকে বলছো কর, যা ইচ্ছা তাই কর, পাখা সার দে। জাস্ট মনে রাখবা, যা ইচ্ছা তাই কর, অসুবিধা নেই, কিন্তু পাখা সার দে, এটা মনে রাখবা। যে বিশেষ বিশেষণ এবং ধনাত্মক শব্দের পরে যদি মৌলিক ধাতু থাকে, এবং স্পেসিফিক কোন মৌলিক ধাতুগুলো, কর, তুই যা ইচ্ছা তাই কর কিন্তু পাখা ছাড় দে, তুই যা ইচ্ছা তাই কর কিন্তু পাখা ছাড় দে। বিশেষ বিশেষণ এবং ধনাত্মকের পরে যদি এই মৌলিক ধাতুগুলো থাকে তাহলে বুঝে নিবা এটি হচ্ছে সংযোগমূলক ধাতুর উদাহরণ। তাহলে বুঝে নিবা গো, এটা সংযোগমূলক ধাতুর উদাহরণ। বিশেষ করে আমরা উদাহরণ দিই ভয়কর, লজ্জাকর, গুণকর। আমরা বলি ভালো কর, মন্দ কর, সুখী কর। এই যে দেখো, এগুলোকেই বলা হচ্ছে সংযোগমূলক ধাতু। অর্থাৎ বিশেষ বিশেষণ এবং ধনাত্মকের সাথে, বিশেষ বিশেষণ এবং ধনাত্মকের সাথে যদি কি হয়, বিশেষ বিশেষণ এবং ধনাত্মকের সাথে যদি কি হয়, আমরা এগুলো যুক্ত করি, মৌলিক ধাতুগুলো। দেখো দেখো, বিশেষ্য ভয়, ভয় বিশেষ্য, তার সাথে মৌলিক ধাতু কর। লজ্জা বিশেষ্য, তার সাথে কর। ভালো অ্যাডজেক্টিভ, তাই না, তার সাথে কর। ভালো কর, মন্দ কর, সুখী কর। ঠিক আছে? বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। বড় হও, দেখো বড়, এই যে বড় কিন্তু এক ধরনের ধাতু, তার সাথে বড়, সরি, বড় হচ্ছে
বিশেষ্য এখানে বড় হ বা অ্যাডজেক্টিভ যাই বলি না কেন, ছোট এটা না, পিছনে এটা অ্যাডজেক্টিভ, ছোট হ, ভালো হ, রাজি হ, দেখো রাজি হ, ঠিক আছে, তোরা বায়োলজি ক্লাসে ভর্তি হতে রাজি হ, তোরা বাংলা স্যারের ক্লাস করে, ইরশাদ স্যারের ক্লাস করে সুখী হ, তোরা তো সুখী হবি না রে, তোদের সুখী হওয়ার ইচ্ছা নাই, ঠিক আছে, ওকে। এইভাবে তো আমরা একদম শিখে গেলাম সংযোগমূলক ধাতু কি। আমি একটু জানতে চাই তোমাদের ধাতু নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। একটা জিনিস জাস্ট মনে রাখবে, ধাতুর গণ, ধাতুর গণ খুবই ইম্পর্টেন্ট, কয়টি এটাই মনে রাখবে, আর বাকি কোনো জানার দরকার নেই। ধাতুর গণ 20টি, এটা খুবই আসে, তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ধাতুর গণ হচ্ছে 20টি, এটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। চলো এবার আমরা চলে যাব হচ্ছে প্রকৃতি প্রত্যয় নিয়ে কথা বলবো। তোমরা কি বুঝতে পেরেছো এই পর্যন্ত? আমাকে একটু জানাও আগে, প্রিয় শিক্ষার্থীরা আমাকে একটু বলো তো যে তোমরা বুঝতে পেরেছো কিনা। এতক্ষণ যা পড়ালাম বুঝতে পেরেছো কিনা? কমেন্টস চাই আমি, কিন্তু কমেন্টস না হলে খেলবো না, ঠিক আছে, আজকে খেলবো না নে, আমাদের পাবনায় বলে খেলবো না নে রে, আজকে খেলবো না, আজকে খেলবো না, যাবো খেলতে যাবো, পড়ালেখার খেলাধুলা হবে, হ্যাঁ। ওকে, জান্নাতুল ফেরদৌস বলছে জি বুঝতে পারছি ভাইয়া। হাসিনা আক্তার থ্যাংক ইউ, তোমাকেও বুঝতে পেরেছো জন্য। সবাই তো আসলে বুঝতে পারে না রে, সবাই তো সুখী হতে চায়, কিন্তু সবাই সুখী হয় না রে, আমরা সবাই সুখী হতে চাই। জান্নাতুল ফেরদৌস থ্যাংক ইউ তোমাকে জি বলার জন্য। আমরা যারা আছি সবাইকে আমি জানাতে চাই, তোমরা কি এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছো? তোমাদের কি কোনো প্রশ্ন আছে? তোমাদের কোনো জানবার কোনো কিছু কোয়ারি আছে কিনা আমাকে বলো, না হলে বলো নো স্যার বুঝতে পেরেছি, আপনি কন্টিনিউ করুন, একটু আমাদেরকে জানাও। অথবা একটা অনেকগুলো ভালোবাসার চিহ্ন দিয়ে দাও, ভালোবাসা, ভালোবাসি, ভালোবেসে বেঁধে রাখতে চাই, এরকম একটা কোথায় যেন একটা সিনেমার ডায়লগ শুনেছিলাম, মনে নাই লাইনটা, ভালোবাসায় ভালোবেসে বেঁধে রাখে, এরকম একটা লাইন ভুলে গেছি, যদি কেউ পারো কমেন্টস করে দিও। এরা কই যায় কোত্থেকে আসে আল্লাহ জানে রে ভাই, ঠিক কইছো। জি স্যার, আসলে আসলে তোমরা অ্যাক্টিভ থাকতে হবে, মানে শুধু কমেন্টস করতে হবে, তোমাদেরকে বলতে হবে ইয়েস নো অথবা ইয়েস স্যার, এটা করে দ্যাট মিনস তোমরা যদি এভাবে শুয়ে শুয়ে লাইভ ক্লাস করো, খাওয়ার সময় ওয়াশরুমে বসে, কিংবা কিংবা মানে বাথরুমে বসে, যেখানে করো না কেন, সেটা কিন্তু এফেক্টিভ হবে না, শুধু আমার চেহারাই দেখা হবে, এতে লাভ কি? তোমার গার্লফ্রেন্ড তো বরং বিরক্ত হবে যে ভাইয়াকে দেখে লাভ কি। কন্টিনিউ, ওকে মাহমুদুল হাসান কন্টিনিউ করবো, থ্যাংক ইউ ব্রাদার, পাশে থাকুন। আমরা এখন প্রকৃতি প্রত্যয় নিয়ে পড়ানো শুরু করতে চাই। আমি বুঝতে পারছি যে তোমরা ঘুমিয়ে পড়ছো, জিমে অনেক বেশি ক্লাস হয়ে গেছে নাকি, না তো 1 ঘন্টা 11 মিনিট, মাত্র 1 ঘন্টা 11 মিনিট। আমরা তো যখন ম্যারাথন ক্লাস করি একবার 4 ঘন্টার ক্লাস নেই তো, তাই না? ওকে ব্রাদার, চলো আমরা চলে যাই। প্রকৃতি কি? দেখো প্রকৃতি কি, এটা আমাদের প্রথমত জানা দরকার যে প্রকৃতি আসলে 2 প্রকারের হতে পারে, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি কি, ওটা অটো পারবে তুমি। নাম প্রকৃতি মানে কি, দেখো নাম শব্দের মূল, যেমন আমরা যদি একটা শব্দ বলি, দেখো গোলাপ, আমরা যদি বলি গোলাপ যোগ ই ইকুয়াল টু দেখো গোলাপি, এটা গ আর কি, হ্যাঁ। গোলাপি এখন কোথায় রে, গোলাপি, গোলাপ যোগী, গোলাপি একটা নাম শব্দ, বিশেষ্য পদ, দেখো নাম শব্দ বা নাম পদ। আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, দেখো ক্রিয়া প্রকৃতি কি, যেমন আমরা একটা ধরো লিখিয়ে একটা শব্দ লিখি, এটাকে আমরা যদি ভাঙি, এটাকে হবে কি লিখ যোগ ইয়ে ইকুয়াল টু লিখিয়ে। তার মানে দেখো লিখটা হচ্ছে কি এক ধরনের ধাতু, তাহলে ক্রিয়ার মূল হচ্ছে লিখে ক্রিয়ার মূল হচ্ছে লিখ। আর গোলাপি শব্দের মূল হচ্ছে গোলাপ, গোলাপি শব্দের মূল হচ্ছে গোলাপ। এখন যে শব্দের মূল, গোলাপি শব্দের মূল হচ্ছে গোলাপ, এই যে গোলাপ শব্দের মূল, এটাকে বলা হয় প্রকৃতি, আর হচ্ছে ক্রিয়ার মূল, এটাকে বলা হয় প্রকৃতি। সুতরাং প্রকৃতি হচ্ছে শব্দমূল হতে হয় এবং ক্রিয়ামূল হতে হয়। তাহলে প্রকৃতি হতে হলে কি হতে হয়, ট্রেনে ইনশা আহমেদ, ইনশিয়া আহমেদ ট্রেনে আসো, ঠিক আছে থাকো না ট্রেনে,
কিন্তু গোলাপি এখন, ও তুমি তো গোলাপিকে দেখছো, গোলাপির কথা ঠিকই মনে থাকে তোমাদের। ওকে, তাহলে গোলাপি এখন ট্রেনে। তাহলে আমরা যেটা বলছিলাম যে শব্দের মূল হচ্ছে প্রকৃতি, আর হচ্ছে ক্রিয়ার মূল হচ্ছে প্রকৃতি। তাহলে প্রকৃতি হতে হলে শব্দের মূল হতে হয়, ক্রিয়ার মূল হতে হয়। ওকে, চলো আমরা যাই পরের সেশনে কি বলতে চাইছি আমরা। তাহলে দেখো, যেমন আমরা যদি বলি দেখো ফুল যোগ এল, ফুলেল, এই ফুলটা হচ্ছে নাম শব্দ, তাই না? ফুলটা হচ্ছে নাম শব্দ, দেখো ফুলটা হচ্ছে নাম শব্দ, তার সাথে এল, এটা হচ্ছে প্রকৃতি, আর এটা হচ্ছে কি প্রত্যয়। ঠিক একই ভাবে দেখো চল যোগ অন্ত, চলটা হচ্ছে ক্রিয়ামূল, অন্ত হচ্ছে প্রত্যয়। তার মানে হচ্ছে প্রকৃতি কাকে বলে? এখন তাহলে আমরা কি বলবো, প্রকৃতি কি? তাহলে প্রকৃতি কি আমরা বলবো ক্রিয়ামূল এবং শব্দমূলকে প্রকৃতি বলা হয়। তাহলে ক্রিয়ামূল এবং শব্দমূলকে প্রকৃতি বলা হয়। প্রকৃতি কি আমরা কি বলবো? প্রকৃতি হচ্ছে ক্রিয়ামূল এবং শব্দমূল। তাহলে আমরা বলবো ক্রিয়ামূল, লেখার দরকার নেই, ক্রিয়ামূল এবং শব্দমূলকে আমরা প্রকৃতি বলবো। ঠিক আছে? তাহলে প্রকৃতি দুই প্রকার, তাহলে এটাও আমরা বলতে চাই প্রকৃতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ামূল হলে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, আর যদি শব্দমূল হয় তাকে বলা হয় শব্দ প্রকৃতি। ঠিক আছে? শব্দ প্রকৃতি, শব্দমূল হলে তাকে বলা হয় শব্দ প্রকৃতি। একটু ব্যাখ্যাতে রয়েছে লেখাটা। ঠিক আছে? তাহলে ক্রিয়ামূল হলে ক্রিয়া প্রকৃতি, শব্দমূল হলে তাকে আমরা বলি শব্দ প্রকৃতি। ঠিক আছে? তাহলে আমরা দুটো বিষয়, আর প্রকৃতির ক্ষেত্রে রুট চিহ্ন ব্যবহার করব, এটা ডেফিনেটলি তোমরা জানো, এটা করা হয়, তোমরা আগে থেকেই জানো এটা। এরপরে স্লাইডে চলে যাই। তাহলে আমরা এখন জটিল কিছু কোয়েরি তোমাদেরকে শেখাবো, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রকৃতি প্রত্যয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখো আমরা বলছি যে ক্রিয়া প্রকৃতি, আমরা বলছি দেখো ক্রিয়া প্রকৃতি হচ্ছে ক্রিয়ামূল হতে হবে। ক্রিয়া প্রকৃতি হচ্ছে কি মূল হতে হবে? ক্রিয়ামূল হতে হবে, তাই না? ক্রিয়ামূল হলে আমরা তাকে ক্রিয়া প্রকৃতি বলছি। এখন এই ক্রিয়া প্রকৃতির পরে যা বসছে সেটাকে আমরা কি বলছি? তাহলে প্রত্যয়। আর ক্রিয়া প্রকৃতির পরে যে প্রত্যয় বসে তাকে আমরা সবসময় কি বলবো? কৃৎ প্রত্যয় বলবো। আর কৃৎ প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে আমরা কি বলবো? কৃদন্ত শব্দ। তাহলে কৃদন্ত শব্দ আমরা কাকে বলবো? কৃৎ প্রত্যয় দিয়ে গঠিত শব্দ। কৃৎ প্রত্যয় কিভাবে বুঝবো আমরা? আমরা বুঝবো প্রকৃতি যদি ক্রিয়ামূল হয় তাহলে তারপরে যে প্রত্যয় বসবে, তারপরে যে প্রত্যয় বসবে তাকে আমরা বলবো কৃৎ প্রত্যয়। আর কৃৎ প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে আমরা বলবো কৃদন্ত শব্দ। সুতরাং লিখিত একটা, লিখিয়ে শব্দটি একটি কৃদন্ত শব্দ। তোমাদের নিশ্চয় মনে আছে আমরা যখন উপপদ তৎপুরুষ সমাস পড়িয়েছিলাম, উপপদ তৎপুরুষ সমাস, তোমাদের মনে আছে কিনা? উপপদ তৎপুরুষ সমাসের মধ্যে আমরা বলেছিলাম কৃদন্ত শব্দ হচ্ছে কৃৎ প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে আমরা কৃদন্ত শব্দ বলবো। ঠিক আছে? যেন আমরা বলেছিলাম খেচর, তাই না? খেচর, আমরা বলেছিলাম পকেট মার, আমরা বলেছিলাম ধামা ধরা, আমাদের এরকম আর অনেক উদাহরণ দিয়েছিলাম। কিছু টেকনিক দিয়েছিলাম উপপদ তৎপুরুষ মনে রাখার, যখন আমরা সমাস পড়িয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখো পুষ্পিত, এটি একটি নাম শব্দ। এই শব্দকে ভাঙলে আমরা পাই পুষ্প যোগ ইত ইকুয়াল টু পুষ্পিত। সুতরাং এই পুষ্পটা হচ্ছে শব্দমূল, আর এই শব্দমূলকে আমরা নাম প্রকৃতি বলি। যেটা শব্দমূল তাকে আমরা বলি নাম প্রকৃতি। আর নাম প্রকৃতির পরে যা বসে তাকে আমরা, যে প্রত্যয়টা বসে সেটাকে আমরা বলি তদ্ধিত প্রত্যয়। নাম প্রকৃতির পরে যে প্রত্যয় বসে তাকে আমরা তদ্ধিত প্রত্যয় বলি। আর তদ্ধিত প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে আমরা তদ্ধিতান্ত শব্দ বলি। তাহলে তদ্ধিত প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে আমরা তদ্ধিতান্ত শব্দ বলি, আর কৃৎ প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে আমরা কৃদন্ত শব্দ বলি। আর কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় উভয় শব্দকেই আমরা বলি প্রত্যয়ান্ত শব্দ। উভয় শব্দকে আমরা কি বলি? প্রত্যয়ান্ত শব্দ। তাহলে কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় উভয় শব্দকে, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় উভয় শব্দকে আমরা একসাথে বলি প্রত্যয়ান্ত শব্দ, বা এটাকে আমরা বলতে পারি প্রত্যয়জাত শব্দ, কিংবা আমরা বলতে পারি প্রত্যয় নিষ্পন্ন শব্দ। ঠিক আছে? তাহলে প্রত্যয় নিষ্পন্ন শব্দগুলো দুই রকমের হয়, কৃদন্ত হতে পারে, তদ্ধিতান্ত হতে পারে। তদ্ধিতান্ত যেগুলো তদ্ধিত প্রত্যয় দিয়ে গঠিত, কৃদন্ত হচ্ছে যেগুলো কৃৎ প্রত্যয় দিয়ে গঠিত শব্দ। আর আরেকটি ব্যাপার এখানে একটু ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যে
আমরা আমাদের প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে দুটো পদ্ধতি অবলম্বন করে থাকি। নর্মালি আমরা সনাতন পদ্ধতিটাই বেশি ফলো করে। সেটা হচ্ছে যে প্রকৃতি প্রত্যয় আমরা আইডেন্টিফাই করব কি করে। আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যারা প্রকৃতি প্রত্যয় পড়াই, ম্যাক্সিমাম হচ্ছে তারা আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে এই প্রকৃতি চিহ্নে, অর্থাৎ প্রকৃতি আমরা বলি যে ক্রিয়া প্রকৃতি হলে আমরা তাকে কৃত প্রত্যয় বলবো, আর হচ্ছে নাম প্রকৃতি হলে আমরা তদ্ধিত প্রত্যয় বলবো। কিন্তু এটা দিয়ে তোমরা অনেক সমস্যায় পড়বে। এটা হচ্ছে লজিক্যাল ওয়ে না, এটা সত্য, এটাও ঠিক, বাট এইভাবে তুমি শতভাগ প্রকৃতি প্রত্যয় সম্পর্কে প্রস্তুতি নিতে পারবে না। তাহলে আরেকটি ওয়ে আমাদের শিখতে হবে। সেটি কি? আমরা যদি প্রত্যয় দেখে চিনতে পারি, অর্থাৎ কোন প্রত্যয়টি, এটিতে সব এই আমরা জানি শব্দ হাজার হাজার কোটি কোটি, আচ্ছা কোটি কোটি বাদ দিলাম, লাখ লাখ শব্দ, বাংলা শব্দ লাখ লাখ। এখন এই লাখ লাখ শব্দের প্রকৃতি প্রত্যয় জানা কিন্তু তোমার পক্ষে ভাই সম্ভব নয়, সম্ভব নয়। দরজা লাগবে, ঠিক আছে? তাহলে লাখ লাখ শব্দের প্রকৃতি প্রত্যয় কিন্তু জানা সম্ভব না। ঠিক আছে, তাহলে কি করতে হবে? আমরা যদি এই প্রত্যয় তো লিমিটেড, হয়তো কথার কথা 100 প্রত্যয় আছে, সব মিলিয়ে 100 প্রত্যয় আছে কথার কথা। তাহলে এই 100 প্রত্যয় যদি আমরা মুখস্থ রাখি কিভাবে? তাহলে আমরা কিন্তু যে কোনো শব্দ দেখলেই আমরা বুঝতে পারবে বিচ্ছেদ নয়, এটির ভাঙাটা কি হবে। অর্থাৎ প্রকৃতি প্রত্যয় ভাঙাটা মুখস্থ করতে হবে কিন্তু কম মুখস্থ করতে হবে। যেমন আমরা যদি বলি কৃত প্রত্যয়ের ক্ষেত্রে, এখন কৃত প্রত্যয় দুই রকমের হয়, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, আর একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। এখন যদি আমরা দেখো বাংলা কৃত প্রত্যয় এবং সংস্কৃত কৃত প্রত্যয়কে আমরা যদি একটু আলাদা করে মুখস্থ রাখি, তাহলে আমাদের অ্যাডমিশনে কিন্তু ডাইরেক্ট এভাবে আসে, নিম্নে কোনটি বাংলা কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ, নিম্নে কোনটি সংস্কৃত কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ, নিম্নে কোনটি প্রত্যয় গঠিত শব্দ, নিম্নে কোনটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি, সঠিক প্রকৃতি প্রত্যয় নয় কোনটি, নিম্নে কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ, নিম্নে কোনটি বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ, নিম্নে কোনটি সংস্কৃত কৃত প্রত্যয়ের উদাহরণ। এভাবে কিন্তু স্পেসিফিক করে বিসিএস এর কোশ্চেন এবং বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, খুবই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয়। সো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু বাংলা কৃত প্রত্যয় এবং সংস্কৃত কৃত প্রত্যয় মুখস্থ করতে হবে। ওটা আমি দেখাচ্ছি, টেকনিক আছে মনে রাখার। এরপর একইভাবে তদ্ধিত প্রত্যয় কিন্তু তিন রকমের হয়, একটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, একটা হচ্ছে সংস্কৃত, আর একটা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। এখন এই তিন প্রকার বাংলা, সংস্কৃত এবং বিদেশি তদ্ধিত প্রত্যয় যদি আমরা মুখস্থ রাখি, তাহলে কিন্তু কি হবে, আমরা শব্দ দেখলেই বুঝতে পারবো এর প্রকৃতি প্রত্যয় ভাঙাটা কি হবে। অনেক ক্ষেত্রে যেটা পারবো না ওটা ভাঙাটা প্র্যাকটিস করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে তুমি বুঝতে পারবা, তবে সংস্কৃতের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, কিন্তু বিদেশি বাংলা এগুলোর ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। চলো আমরা একটু আরো বিস্তারিত দেখতে চাই। ঠিক আছে, তোমরা কি ক্লান্ত হয়ে যাচ্ছ বাবা? রূপা, পায়েল, রূপা, আমরা কি ক্লাস কন্টিনিউ করবো? তোমাদের কি বিরক্ত হচ্ছে? তোমরা আমাকে জানাবে, যখন ক্ষুধা লাগবে আমাকে একটু দেবে, আমাকে একটু ক্যামেরার সামনে ধরবা যে ভাই আপনি একটু খান, আমি একটু মুড়ি খাই। ঠিক আছে, কি হচ্ছে ব্যাপার, মাঝে মাঝে একটু মুড়ি খাবে আর চা খাবে। আর আম্মু আছে না পাশে, কিংবা বাবা আছেন, যাই আছে তাকে একটু বলে কি বলবে। ঠিক আছে, চলো যাই, আমার গোসল শেষ আসে না, গোসল না মানে পড়াশোনা শেষ আসে। ঠিক আছে মিয়া, ওকে। আমরা এখন প্রত্যয় কি এটা দেখেছিলাম, এবার দেখো প্রত্যয়ের যে বাংলা কৃত প্রত্যয়গুলো দেখো। বাংলা কৃত প্রত্যয় আমরা কিভাবে মনে রাখবো, জাস্ট মনে রাখার একটা টেকনিক আছে। দেখো টেকনিকটা কি, যে অ অন অনা অনি আ আন আনি আ আউ ইয়া উ ওয়া তা তিনা আরিয়াল শূন্য অন্ত অ। এটা জাস্ট মনে রাখবে যে অ অন অনা অনি আ আন আনি আই আউ ইয়া উ ওয়া তা তিনা আরিয়াল শূন্য অন্ত অ। এটা যদি মুখস্থ রাখো, তাহলে হচ্ছে কোনো শব্দ দেখলে তুমি পারবে যে এটা প্রকৃতি প্রত্যয় ভাঙাটা মোটামুটি এমনি পারবে, বা অনেক ইজি হবে তোমার জন্য ভাঙাটা। সব ক্ষেত্রে হবে না, কিছু ক্ষেত্রে একটু তোমার মনে রাখতে হবে, কারণ সব শব্দ কভার করে না এগুলো দিয়ে। মোটামুটি বোঝা যায় যে এটা হবে, এটা যে হবে না এটাও বোঝা সহজ, যে এটা তো প্রত্যয় না, এটা কিভাবে এটা ভাঙা তো হবেই না। এটা কিন্তু মারাত্মক ইফেক্টিভ একটা বিষয়। এটা যদি না পারো, না পড়ে যাও, তাহলে ভাই প্রকৃতি প্রত্যয় চ্যাপ্টার তোমার মানে তোমার দ্বারা সম্ভব না। সংস্কৃত কৃত প্রত্যয় মনে রাখতে হবে, যেমন কয় তয় ত, কয় তয় সিতি, অনট, অনিয়, নিন,
ইন হতে পারে, স্ত্রী হতে পারে, তব্য নখ উক, রবর রবর অল ইষ্ণু জঘেন গংশান। যে ব্র্যাকেটের মধ্যে মানে মূল শব্দের মধ্যে ত থাকতে পারে, মূল শব্দের মধ্যে তি হতে পারে, অর্থাৎ ভাঙার ক্ষেত্রে কয় তও দেওয়া যায় আবার ত দেওয়া যায়, দুটোই দেওয়া যায়, তবে এটা রুট, যে ব্র্যাকেটের বাইরে যেটা এটা মূল, এটা পরিবর্তে কখন কোন এটা হতে পারে। নিনটা হচ্ছে মূল, এটার পরিবর্তে ইন দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো যেটা বলছিলাম এটা মুখস্থ করার উপায় কি, জাস্ট পড়তে হবে এরকম, কয়তয় ত, কয়তর স্মৃতি, অনটনীয়, নিন ইন, ত্রিশতব্য নক উক, রবর অলিষ্ণু জগ হ্যান গংশাংস। আবার আস্তে আস্তে পড়ি, কয়তয় ত, কয়তর স্মৃতি, অনট অনিয়, নিন ইন, ত্রিস্তব্য নক উক, রবর অল ইষ্ণু জগ হ্যান গংশাংস। এটা মুখস্থ করতে হবে। এগুলো দেখলে শাংস থাকলে কি হয়, মূল শব্দের মধ্যে আন বা মান থাকলে, যেমন শ্রীমান, বুদ্ধিমান, ঠিক আছে, গরিয়ান, দেখো আন বা মান থাকলে, মূল শব্দে আন বা মান থাকবে, কিন্তু তখন ভাঙার সময় শাংস দিব, অথবা আন মানও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা। চলো আমরা একটু প্র্যাকটিস দেখাবো, আর একটু দেখাই, আর বাকিগুলো সব দেখাই, তারপরে আমি তোমাদের প্র্যাকটিস দেখাবো। ঠিক বাংলা তদ্বিপদের মুখস্থ রাখা, আমি আম আমুমি, আ আই ই আ উ, ওয়া গেটে দেন ও, উড়িয়া গেটে দেন আটিয়া গেটে দেন টিয়াল গেটে দেন এল, অল আল আলু উলা আলি আর ইউর আরু, এটা মুখস্থ করতে হবে। ওয়ালা গেটে দেন আলা, ওয়ান গেটে দেন আন, আনা গেটে দেন আনি, পনা শা গেটে দেন সে, বন্ধবন্দি সই, কানাকুর চাচি, গিরিতর দান, দানিদার স্থান, গর্বাস, এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করলে তোমরা হচ্ছে পারবে। যেমন মধ্যনা সময় মধ্যনা অ, মধ্যনা সময় জি, মধ্যনা সময় শিক শি, বা মধ্যনা সময় শি, মধ্যনা সময় জ, মধ্যনা সময় মধ্যনা সময় একা মধ্যস্থ এও, শিক, ইতো ইলো ইমনিষ্ট ইন, ত তা তর্তমনিয়, নিন বতুব্বান মতুবমান রলবিন। এটা কিন্তু মুখস্থ করতে হবে। এগুলো যদি মুখস্থ করো তার লাভ আছে, শব্দ দেখলে তুমি ভাঙা শিখতে পারবা। কারণ আমি কয়েকটা উদাহরণ দিই তোমাদেরকে। সাহিত্যিক তোমার আলাদাভাবে মুখস্থ করতে হচ্ছে না, দেখো আমরা দেখেই বুঝতে পারছি এর সাথে হচ্ছে, এর সাথে কি ইক প্রত্যয় আছে, আমি পারবো অন্তত যে ইক প্রত্যয় আছে। তার মানে ইকটা কিসের জন্য হয়, শিক থাকলে মূল শব্দে ইক হয়। এখন ভাঙার সময় তুমি সাহিত্য যোগ শিকও দিতে পারো, ইকও, দুটোই কারেক্ট। কিন্তু আমরা যদি বলি কথার কথা যে কথার কথা সামুদ্রিক, এখন ভাঙার সময় শিকও দিতে পারি আবার ইকও দিতে পারি, দুটোই কারেক্ট। এখন আরেকটা বিষয় আছে এমসিকিউ এর ক্ষেত্রে, কোন অপশনে লেখা আছে ক অপশনে আছে সমুদ্র যোগ শিক, খ অপশনে আছে ধরো খ অপশনে আছে সমুদ্র যোগ ইক, সেক্ষেত্রে আবার কিন্তু ক নাম্বার কারেক্ট হবে, মূলটা কারেক্ট হয় সবসময়, বেসিকটা কারেক্ট হয়। এমসিকিউ এর ক্ষেত্রে মূল যেটা ওটা আগে প্রায়োরিটি, ওটা যদি না থাকে তাহলে পরেরটা হবে। তো আমরা যেটা বলছিলাম, দেখো শব্দ দেখলেই তোমার মোটামুটি ভাঙা মুখস্থ করতে হবে না। যেমন নাগরিক, ইক আছে, দেখো ইক আছে, সুতরাং এটা ইক বাদ দাও, নাগরিক থেকে দেখো নাগরিক থেকে ইক বাদ দাও তাহলে কি নগর হয়। হৈমন্তিক, তাহলে ইক বাদ দাও তাহলে কি হেমন্ত হয়। পারলৌকিক, দেখো ইক বাদ দাও তাহলে কি পারলোক বা পরলোক, তাই না? ঠিক এরকম শব্দ দেখলে তুমি বুঝতে পারবে যে ভাঙাটা কেমন হবে। চলো আমরা পরেরটা দেখি একটু, কিভাবে এটা সহজভাবে পারা যায় আমি একটু তোমাদের সাথে আলোচনা করি। দেখো আমরা কোন শব্দের মাঝে দেখতে পাচ্ছি উড়ে আছে, দেখো কোন শব্দের মাঝে কি উড়ে আছে, আমি যখন বুঝতে পারবো শব্দের মাঝে উড়ে বা রে আছে, তখন আমি অটোমেটিক্যালি আমি এখানে উড়েটা আলাদা করলে, দেখো উড়েটা আলাদা করলে কিন্তু প্রকৃতি করতে ভাঙা হয়ে যায়। দেখো উড়ে আলাদা করলে মূল শব্দটা কি থাকে, দেখো রস্য চলে গেছে আর উড়ে চলে গেছে, তাহলে মূল শব্দ কি থাকে, হাট থাকে, তাহলে হাট যোগ উড়ে। ঠিক একইভাবে হাতুড়ে, দেখো এই উড়ে আলাদা করে দাও, তাহলে উড়ে আলাদা করো, প্লাস কি হবে হাত থাকে, তাহলে হাত যোগ উড়ে ইকুয়াল টু হাতুড়ে। আর তুমি বলছো ব্র্যাকেট এটা কি দিবে, এটা দিলে ভালো, উড়ে আগে দেন উড়ে দিলে ভালো। যদি কেউ লেখে সরাসরি হাত যোগ উড়ে, দ্যাটস কারেক্ট। অনুরূপভাবে দেখো তামাটে, কোন শব্দের মাঝখানে টে, শেষে টে আছে, তার মানে কি টে যে একটা প্রত্যয়, এটা তোমার মুখস্থ, ঠিক আছে। পালা কেটে দেন আলা, ওয়ান কেটে দেন ওয়ান, তারপরে আটিয়া কেটে দেন টে, টে তো আমি মুখস্থ। কোন শব্দের মাঝখানে যদি প্রশ্নটা হয় নিম্নের কোনটি সঠিক প্রকৃতি প্রত্যয়, আমি যেখানে টে আছে নিশ্চয় সেটাই গ্রহণ করবো। টা তো কোনো প্রত্যয় না, বা তো কোনো প্রত্যয় না, বা টি তো টে প্রত্যয়। সো দেখো আমি যেটা বলছি টে প্রত্যয়, টি তো কোনো প্রত্যয় না, টি হচ্ছে পদাশ্রিত নির্দেশক। সো একটু জাস্ট শব্দ দেখলে তুমি বুঝতে পারবা সঠিক প্রকৃতি প্রত্যয় ভাঙা কোনটি। অনেক ইজি হবে। আমি মনে হয় তোমরা মনে হয় বিরক্ত হচ্ছে, আমি আর আজকে ক্লাস বেশি লম্বা করব না, আমি ক্লাসের শেষের দিকে চলে যেতে চাই, তোমাদেরকে ওয়েলকাম এবং শেষ জানাতে চাই, সব দেখানোর দরকার নেই। আমি যেটা বলবো, আজকে একটা বেশ লম্বা জার্নি দিলাম তোমাদের সাথে।